আসসালামু আলাইকুম। এসএসসি 26, 27 এবং কি মানে এসএসসির যে কোনো ব্যাচকে আমাদের শুভেচ্ছা আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে আইসিটি বইটা রয়েছে সেই আইসিটির চ্যাপ্টার 2টা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করো, ইনশাআল্লাহ এই ভিডিও দেখলে তোমাদের এই দুই অধ্যায় আইসিটি যে দুই অধ্যায় আছে এই দুই অধ্যায় আর কোনো সমস্যা থাকবে না। তো আমি নর্মালি যখন ক্লাস নিই তখন আমি বোর্ডে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কারণ যে আইসিটি যেই তোমাদের বিষয়টা রয়েছে, আইসিটি বিষয়টা একটু মানে তথ্য মানে বুঝতে পারছো নামের মধ্যে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানে এটা একটা টেকনিক্যাল জিনিসপত্র থাকবে, সেজন্য এটার ভিতরে কম্পিউটার সবচেয়ে বেশি প্রয়োজন। তো তোমাদের মধ্যে অনেকেই কম্পিউটার সম্পর্কে অনেক ধারণা আছে, আবার এমনও অনেক মানুষ আছে যারা কম্পিউটার জীবনে দেখেও না, মানে কম্পিউটার সম্পর্কে কোনো ধারণাই নেই। তো আজকে আমি সকলের জন্য এই ক্লাসটা বানাচ্ছি। তো তোমরা যদি জীবনে কম্পিউটার মানে নাও দেখে থাকো, তো আজকে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো। তো সম্পূর্ণভাবে যদি এই ভিডিও দেখতে পারো, আমি আশা করি তোমরা এই অধ্যায় থেকে সম্পূর্ণরূপে মানে অ্যান্সার করে আসতে পারবে। আর তোমরা যেহেতু মানে এসএসসি 26, 27, 28 মানে এসএসসি 26-এর পরে ব্যাচ, মানে এসএসসি 26-এর পরে যত ব্যাচ হবে তত ব্যাচের জন্য আইসিটি মানবন্টনটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এটা তোমরা হয়তো বা জানো। আহ, আগে আইসিটির মানে যারা এসএসসি 25 ছিল, 24 ছিল, 23 ছিল, আগে আইসিটির মাত্র 25টা এমসিকিউ হতো আর 25 প্র্যাকটিক্যাল হতো। তো 25টা এমসিকিউ যদি তোমরা দিয়ে দিতে তাহলে তোমাদের পরীক্ষা শেষে যেতে আইসিটি এত বেশি প্যারা ছিল না। কিন্তু এখন নতুন একটা মানদণ্ড তৈরি করছে, সেখানে আইসিটির এমসিকিউ থাকবে 15টা, আর এর সাথে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টা। 8টা প্রশ্ন আসবে, 5টা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দিতে হবে, আর একটা প্রশ্নে 2 মার্ক করে 10 মার্ক, মোট 25 মার্ক, আর 25 মার্ক ব্যবহারিকে। তো এরকম করে তোমাদের মানদণ্ডটা সাজানো হয়েছে নতুন করে। তো আমি চলো আজকে তোমাদের দেখান একেবারে বেসিক থেকে বোঝানোর চেষ্টা করবো এই ক্লাসে। যেহেতু অনেকেই কম্পিউটার সম্পর্কে ধারণা কম, আর এই অধ্যায়গুলো কখনোই বুঝে না, অনেকে মুখস্থ করে চলে যায়। তো আজকে আমি পুরো একবারে সম্পূর্ণরূপে বেসিক ভাবে বুঝিয়ে দেবো। আমি বাইরে থেকে অনেক কথা বলবো যে কিভাবে কি হয়েছে, মানে একবারে ডিটেলসে পড়ানোর চেষ্টা করব। তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে, এই ভিডিওটা একটা তোমাদের জন্য বলতে পারো একটা সারপ্রাইজ ভিডিও। মানে এই ভিডিওটা অনেক লেন্দি হলো, তোমরা প্লিজ এই ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওটা অনেক কিছু জানতে পারবে। তো চলো শুরু করা যাক। তো সর্বপ্রথম আইসিটির দ্বিতীয় অধ্যায়, তোমার সেখানে আইসিটির দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। তো এখানে তোমরা নামই বুঝতে পারছো যে আমি এর আগে আইসিটির উপর 2টা ক্লাস আরো আপলোড দিয়েছি, 1 অধ্যায় আর 3 অধ্যায়ের উপর। এই 2টা ভিডিও যারা এসএসসি 26 আছে তাদের দেখার দরকার নেই, কিন্তু যারা এসএসসি 27 আছো বা পরে যদি এই ভিডিওগুলো দেখো, তখন তোমরা ওই 2টা ভিডিও দেখতে পারো। কারণ এসএসসি 26 ব্যাচের যে শর্ট সিলেবাসে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 3 বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো ওই ভিডিও তোমাদের কোনো কাজে আসবে না। তো যেহেতু ওদের নামই তোমরা বুঝতে পারছো যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। আর আমি একটা কথা একটু বলে নেই, যে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে একটা আইকন দেখতে পাচ্ছ, যারা যারা কম্পিউটার সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারছে না মাউসের আইকন, এই যে আইকনটা আমি নাড়াচ্ছি এখন বাম সাইডে রয়েছে, এই আইকনটা তোমরা খেয়াল করবে। আমি যেখানে যেখানে ক্লিক করবো তোমরা খেয়াল করবে, আর বুঝতে পারবে যে আমি অনেক কিছু বোঝানো, আমি সবকিছু তো বলতে পারবো না যে এখানে ক্লিক করে আমি এটা পেয়েছি। তোমরা অবশ্যই দেখবে যে আমি কোন জায়গায় ক্লিক করেছি মাউস পয়েন্টার। তো এখন অধ্যায় নামে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। এর মানে কম্পিউটার, মানে এই অধ্যায়টা পুরো কম্পিউটার নিয়ে কথা বলা হবে। অধ্যায় কম্পিউটার কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর সাইবার নিরাপত্তা, সরি দাগ পড়ে গেছে, সাইবার নিরাপত্তা মানে মানে এমন একটা নিরাপত্তা, তোমরা এমনি মানে যদি মনে করো নিরাপত্তা চিন্তা করো, তুমি মনে করো রাস্তা দিয়ে হাঁটছো, তো মানে একজন এসে মানে যে মাইরা দিয়ে চলে যাবে এরকম কিন্তু তোমার একটা নিরাপত্তা আছে এই দেশে, তোমাদের এই দেশে একটা নিরাপত্তা আছে যে তোমার যে কেউ একটা আইসা মাইরা দিয়ে চলে যেতে পারবে না, তোমরা এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবা। ঠিক একইভাবে সাইবার নিরাপত্তা অর্থ হচ্ছে তুমি কম্পিউটার বা অনলাইন জগতে যা কিছু করবা সেটা একটা নিরাপত্তা রয়েছে, সেটার নাম হচ্ছে সিকিউরিটি, অনলাইন সিকিউরিটি। তো এই নিরাপত্তার কারণে তুমি মানে যে কোনো কিছু তোমার অনলাইনে যারা আছে যে কোনো কিছু যার মন মতো ইচ্ছা সে সবকিছু করতে পারবে না, একটা মানে আইনের অধীনে থাকতে হবে। তো এই বিষয়ে এগুলো নিয়ে আলোচনা, মানে এই অধ্যায়ে এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলো আমি আস্তে আস্তে অধ্যায়ের ভিতরে ঢুকি। তো এখানে দেখতে পাচ্ছ একটু একটা প্রথমেই একটা জিনিস দেখবা, লগইন পেজ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো, আবার হয়তো অনেকেই জানো না যে এই জিনিসটা কি। তোমরা যদি একটা ওয়েবসাইটে ভিজিট করো, চলো আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই। মনে করো তুমি একটা ওয়েবসাইটে মনে মনে করো তোমার একটা যে এসএসসি লেভেল একটা বই হারিয়ে গিয়েছে, এসএসসি বুক।
মনে করো এসএসসি তোমার একটা বই হারিয়ে গিয়েছে, তুমি এই বইটা সার্চ করবা। তো এখন দেখতে পাচ্ছ তুমি যদি মোবাইলে সার্চ করতে পারো, কম্পিউটারে সার্চ করতে পারো, যাদের কম্পিউটার নাই তারা মোবাইলে সার্চ করে দেখতে পারো। দেখতে পারো যদি গুগলে সার্চ করো, সবাই তো গুগলেই সার্চ করে, গুগলে সার্চ করলে এক সেকেন্ড একটু আমি শুধু তোমার দাঁড়িয়ে দেখানোর লেগে, এই যে দেখতে পাচ্ছ আমি এখন নিয়ে এসেছি। গুগলে যখন কিছু সার্চ করবা তখন দেখবো অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। দেখতে পাচ্ছ এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, তারপর এই একটা ওয়েবসাইট, মানে অনেকগুলো দেখবে এদিকে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। আমি দেখাই, মানে এই যে দেখতে পাচ্ছ এটাতে ওয়েবসাইটের একটা পেজ, এরকম করে তুমি 2টা পেজ, 3টা পেজ, মানে অগণিত 10টা পেজ, 10 নম্বর পেজেও যেতে পারবা, মানে এত বেশি পেজ নাই মনে হয়, কিন্তু তুমি অনেক পেজ পেয়ে যাবা। তুমি একটা বিষয় সার্চ করলে অনেক বেশ পেয়ে যাবা। তো এসএসসি বুক লিখে যদি সার্চ করো দেখতে পাচ্ছ প্রথমে এনসিটিভির যে ওয়েবসাইটটা চলে আসছে, মানে এটা গভর্নমেন্টের একটা ওয়েবসাইট, বইয়ের জন্য তৈরি করা হয়েছে। তো এখানে এসে তোমাদের যত বই আছে, বোর্ড বই, সব বোর্ড গুলো তোমরা ডাউনলোড করতে পারবা। তো চলো আমি এখন চলে যাই বইতে সরাসরি। এই ওয়েবসাইট গুলো যখন তোমরা ভিজিট করবা তখন এই ওয়েবসাইট গুলো, মানে ওয়েবসাইট গুলো প্রবেশ করার জন্য মাঝে মাঝে অনেকগুলো ওয়েবসাইট গুলো প্রবেশ করার জন্য মানে লগইন সিস্টেম দিয়ে দেওয়া হয়, মানে তোমার একটা পরিচয় ক্রিয়েট হবে। যেমন তুমি মনে করো বাংলাদেশের একটা নাগরিক, আমি এই অধ্যায় বেসিক থেকে একেবারে পড়ানোর চেষ্টা করছি, কোনো কিছু বাদ দিব না, আমি ইনশাল্লাহ যতটুকু পারি এদের একটা বেসিক থেকে পড়াবো। এই অধ্যায় তুমি যদি পুরো ভিডিওটা একটু লেন্দি হলো যদি পুরোটা দেখতে পারো, এই অধ্যায়ের উপর আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো লগইন পেজ হচ্ছে সেটা, মানে একটা তোমাদের এনআইডি কার্ড যেমন চিনো, তোমরা যদি বাংলাদেশের একটা নাগরিক হয়ে থাকো তোমাদের একটা আইডি কার্ড দেওয়া হয়, এনআইডি কার্ড যেটাকে বলে ন্যাশনাল আইডি কার্ড, সেটা তোমাদের একটা পরিচয় বহন করে। সেরকমই এই যে লগইন পেজ যেটা দেখতে পাচ্ছ, এই লগইন পেজ তোমাদের একটা পরিচয় বহন করবে, মানে যে ভার্চুয়াল জগতে, মানে অনলাইনের ইন্টারনেটের জগতে তোমাদের একটা ওয়েবসাইটের ভিতরে তোমার একটা পরিচয় বহন করবে এই লগইন পেজ। আর সিকিউরিটি তো বুঝছি, আর এটা বিভিন্ন ধরনের দেওয়া আছে। তো এখন আমি মেন পরে আস্তে আস্তে চাই, আমি একটু বেসিক থেকে শুরু করছি, তো যদি একটু কথা বেশি বলি তুমি মাফ করে দিও, সরি। তো প্রথমেই আমাদের শুরু হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ। তো এগুলো তো পড়ার কিছু নাই, এগুলো আমি আবার তো পড়ছি না। তো দেখতে পাচ্ছ প্রথমে শুরু হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ। এখানে কি বলা হচ্ছে আমি প্রথম থেকে বলার চেষ্টা করি। দেখতে পাচ্ছি আমি একটু জুম যদি করি, কম্পিউটার হচ্ছে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ ও সফটওয়্যার সমন্বিত রূপ, মানে অন্য অন্য নাম যদি বলতে চাই এটার নাম হচ্ছে হার্ডওয়্যার। তো এখন তোমাদের একটা বেসিক জিনিস বলি। তো এই এদিক থেকে ভিডিওটা একটু লেন্দি হতে পারে, মানে বইয়ের সাথে কানেকশন মানে একটু থাকবে না। তোমরা যদি এই জিনিসগুলো জানো তোমরা টেনে টেনে দেখতে পারো, কিন্তু যারা জানে না তাদের জন্য আমি বলছি। অনেকে হয়তো কম্পিউটার সম্পর্কে কোনো ধারণাই নেই, আমি তোমাদের বলি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মানে তোমরা মানে অনলাইনে যে জগৎটা আছে, এখন যে জগৎটা আছে তোমরা অনলাইনের মেন জগতে আছো। এই জগতের ভিতরে মানে বেশিরভাগ জিনিস এখন তোমরা দেখবা কম্পিউটার ভেতরে হয় আর মোবাইলের ভেতরে হয়। আর তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে কম্পিউটারটা আসলে আসলো কোথা থেকে। বিজ্ঞানী চার্লস ব্যাবেজ সর্বপ্রথম এই কম্পিউটারটা আবিষ্কার করেছে, মানে তাকে জনক বলা হয়, আবিষ্কার করেনি, মানে তাকে কম্পিউটারের জনক বলা হয়। তোমরা অবশ্যই জানো, প্রথম অধ্যায়ে পড়ে এসেছো। তো এই কম্পিউটার যে যখন সর্বপ্রথম মানে আসছিল তখন এই কম্পিউটারটা দুর্লভ ছিল, কিন্তু এখন যে কম্পিউটারটা মানে অনেক সুলভ মূল্যে পাওয়া যায়। তোমরা অনেকেই হয়তো কম্পিউটার সম্পর্কে জানো, কিন্তু অনেকেই আছে যে কম্পিউটার সম্পর্কে জানে না। এখন তোমাদের বলি, আইসিটি কিন্তু প্রধান মেইন অংশটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার যদি না হতো তাহলে আইসিটি এই পর্যায়ে আসতে পারতো না, এই এত বড় পর্যায়ে কম্পিউটার ছাড়া জীবন আইসিটি কল্পনাই করা যেত না। তো কম্পিউটারকে যদি তোমরা 2টি অংশে ভাগ করতে চাও তাহলে তোমরা 2টি অংশ পাবা। আমি একটু দেখাই, আমি একটা স্লাইড নিয়ে দেখাই। তো চলো, তো কম্পিউটারকে যদি তোমরা 2টি অংশে ভাগ করতে চাও, মনে করো এটা একটা কম্পিউটার। আমার হাতে আমি যেহেতু মাউস দিয়ে আঁকছি, আমার কোনো মানে টাচ প্যাড নাই, হ্যাঁ, তো আমি মাউস দিয়ে আঁকছি, তোমরা কনসিডার করে নিও। তোমরা অনেকেই মানে যারা এই জিনিসগুলো জানা তারা এই ভিডিওটা এইটু স্কিপ করো, এই ভিডিওটা সামনে যাও, সেখান থেকে দেখো আমি যেখান থেকে পড়া শুরু করিয়েছি। এখন যারা কম্পিউটার সম্পর্কে কিছু জানে না, পুরো নতুন, তাদেরকে বেসিক সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো মনে করো এটা একটা কম্পিউটার, আসলে এটা একটা কম্পিউটার না, তোমরা হয়তো অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না যে এই যে তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা আসলে এটাই কম্পিউটার না, এটা কিন্তু কোনো কম্পিউটার না। মেইন কম্পিউটার হচ্ছে জিনিসটা, কম্পিউটারের পাশে অনেক সময় কি সবসময় দেখবা যে একটা বক্স থাকে, এদিকে লাইট জ্বলতে থাকে, এই যে বক্স থাকে, এই যে এটা হচ্ছে, এটাকে বলা হয় মনিটর।
আর এই বক্সটা হচ্ছে মেইন কম্পিউটারে যে মেইন কাজগুলো হচ্ছে সব কাজগুলো এই বক্সে করে। এই যে যেতে পারছে এই স্ক্রিনটা কোনো কাজই করে না, এই স্ক্রিনটা হচ্ছে মনিটর। মানে এই কম্পিউটারে যে জিনিসগুলো হয় এই জিনিসগুলো এই মনিটরটা তোমাকে শুধু দেখায়। কারণ আমি যে ভিডিও করে স্ক্রিনটা রেকর্ড করে তোমাদের দেখাচ্ছি, এই যে এই সবগুলো আমি আঁকাআঁকি করছি এগুলো কিন্তু যে কম্পিউটারের বক্স, আমার একটা বক্স আছে এদিকে কম্পিউটারে, যে কম্পিউটার কেসিং বলা হয়। এই কেসিং এর ভিতরে সবকিছু হচ্ছে, মানে সবকিছু হচ্ছে প্রসেসর মাদারবোর্ড সবকিছু নিয়ে আমি আস্তে আস্তে আসি ধীরে ধীরে। তো এই সবকিছু মানে সবকিছু দেখাচ্ছে মনিটরটা কিন্তু মেইন কম্পিউটার না, এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম প্রথমেই। তো তারপর যেটা হচ্ছে কম্পিউটারের দুইটা অংশ বাবা। একটা হচ্ছে হার্ডওয়্যার, আমি এইচ দিয়ে প্রকাশ করছি হার্ডওয়্যার, আর দুই হচ্ছে সফটওয়্যার। এখন তোমরা অবশ্যই বলতে পারো যে হার্ডওয়্যার আর সফটওয়্যার গুলো কি। আমি তোমাদের প্রথমে হার্ডওয়্যার কে বিশ্লেষণ করে দেখাচ্ছি, চলো আমি একটু ডিটেলসে পড়াচ্ছি, এখন তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। হার্ডওয়্যার জিনিসটা কি আর সফটওয়্যার জিনিসটা কি, আমি প্রথমে হার্ডওয়্যারে যাই। তো একটু প্র্যাকটিক্যাল জিনিসপত্র অনেকগুলো রেখেছি, মনে করো আমি এখান থেকে শুরু করছি। তো সর্বপ্রথম যখন তুমি মনে করো একটা কম্পিউটারের দোকানে গেলা, তোমার একটা কম্পিউটার এখন প্রয়োজন পড়ালেখার জন্য, বা মনে করো তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করবা, সামনে তোমার ইচ্ছা আছে, তুমি এখন একটা কম্পিউটার কিনে রাখতে চাও, বা একটা মানে ইচ্ছা এরকম থাকে না মানুষের, কম্পিউটার কেনার একটা প্রবল ইচ্ছা থাকে। তো মনে করো তুমি এখন একটা কম্পিউটার কিনবা। আমি এখন আসছি হার্ডওয়্যার সফটওয়্যার কি এগুলো, আমি আগে বেসিক থেকে শুরু করি। এই যে আমি যারা জানো তারা তো জানে, তারা অনেক মানে ফানি লাগতেছে এগুলো কি রেখেছে, এগুলো তো আমি জানি। কিন্তু আসলে আমি যারা জানে না তাদের জন্য আমি শুধু দেখাচ্ছি। তো যারা জানে না তাদের জন্য আমি একটু কালারটা যদি চেঞ্জ করা যায়, সরি, আমি দেখছি যদি কালারটা চেঞ্জ করা যায় তাহলে আচ্ছা কালার চেঞ্জ করা লাগবে না, আমি দেখাই। সর্বপ্রথম যখন তুমি পিসি কিনতে যাবা, সরি, পিসি কিনতে গেলে তোমরা দেখবে এই যে আমি একটু আগে বলছিলাম না একটা বক্সের কথা, এই যে এটা হচ্ছে এই বক্সটা, সরি, এই যে এটা হচ্ছে সেই বক্সটা, এটাকে বললাম একটা বক্স। আমার এই যে আমার নিচেও আমি যে কম্পিউটারটা ওপেন করে তোমাদের সবকিছু দেখাচ্ছি, ক্লাস করাচ্ছি, এই আমি একটা বক্সের সাহায্যে করাচ্ছি। এই বক্সটাকে বলা হয়েছে কেসিং। আমি দেখাই, এটাকে কেসিং বলা হয়, মানে আমি সি দিয়ে প্রকাশ করলাম, কেসিং তোমরা বুঝতে পারছো, আমি মুখ দিয়ে বলছি সে দিয়ে বুঝতে পারছো, মাউস দিয়ে লিখতে অনেক কষ্ট হচ্ছে তো আমি লিখছি না। তো এটা হচ্ছে কেসিং। এটা অনেকগুলো কালার হতে পারে, এখানে হোয়াইট কালার আছে, আমি একটা এক্সাম্পলের জন্য রাখছি। এগুলো সবকিছু আমি গুগল থেকে ডাউনলোড করছি। তো তোমরা বুঝতে পারছো আমি সবগুলো গুগল থেকে ডাউনলোড করছি। তো এগুলো তোমরা যদি যাও তাহলে তোমরা গুগলে সার্চ করে এগুলো দেখতে পারো। তো এটা হচ্ছে কেসিং। তো সর্বপ্রথম কেসিং এর ভিতরে সবগুলো যন্ত্রপাতি, মানে পিসি তো অনেকগুলো মানে যন্ত্রপাতি থাকে, মোবাইলে যেমন তোমরা যদি মোবাইল কিনে থাকো মোবাইলে অনেকগুলো যন্ত্র থাকে। তো এই মোবাইলের যন্ত্রগুলো পিসিতেও থাকে, কিন্তু পিসিতে একটু মানে হাইটেক ভাবে থাকে। যেমন তুমি যদি মোবাইল যদি কিনতে চাও, মোবাইলের একটা জিনিস অবশ্যই তোমরা শুনেছো যে প্রসেসর জিনিসটা, এই প্রসেসর জিনিসটা কিন্তু সবচেয়ে মেইন, এই সবগুলো আইসিটির সবচেয়ে মেইন জিনিসটা হচ্ছে এই প্রসেসর দিয়ে সব আইসিটির সব মেইন জিনিসপত্রগুলো পরিচালিত হয়। হার্ডওয়্যারের ভিতরে সবগুলো প্রসেসর দিয়ে পরিচালিত হয়। তো কেসিং এর ভিতরেই মেইন জিনিসগুলো রাখা হয়। তারপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে দেখাই, তারপর জিনিসটা হচ্ছে অনেকেই জানো হয়তো বা অনেকেই জানো না যে মাদারবোর্ড জিনিসটা কি। তো এই যে কমপ্লেক্স জিনিসটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাদারবোর্ড। দেখা এই জিনিসটা হচ্ছে মাদারবোর্ড, তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ, আমি একটু দেখাই তোমাদের। এই যে এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা পুরো কম্পিউটারের মেইন যে মানে তুমি মানে মানে যে শব্দটা আছে মাদারবোর্ড, এই শব্দ থেকে তুমি বুঝতে পারছো মাদার মানে মা, আর বোর্ড মানে তো একটা বোর্ড, বুঝতে পারছো, মাদার বোর্ড মানে মা বোর্ড, মানে এই জায়গা থেকে সব পুরো কম্পিউটার এই এই যন্ত্রটা পুরো কম্পিউটারকে পরিচালিত করে। আর এই যন্ত্রের মেইন জিনিস হচ্ছে প্রসেসর। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে মাদারবোর্ড, আর মাদারবোর্ডের ভিতরে সবগুলো মানে সেট আপ করা থাকে, যেমন প্রসেসর, তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড, তারপর হচ্ছে র্যাম, রোম, হার্ড ডিস্ক, এইচডিডি ইত্যাদি ইত্যাদি সবগুলো এই মাদারবোর্ডের ভিতরেই মানে অ্যাটাচ করা থাকে। এই মাদারবোর্ডটাই আমরা পরবর্তীতে এই কেসিং এ নিয়ে সেট আপ করি, এই কেসিং এ নিয়ে সেট আপ করে পরে আমরা এটা মনিটরের সাথে কানেক্ট করে পাওয়ার দিয়ে তারপর আমরা কম্পিউটারটা অন করে কম্পিউটারটা চালাই। তো মাদারবোর্ড হচ্ছে মুখ্য যেই মানে সবকিছু পরিচালনা করে, সেটা হচ্ছে মাদারবোর্ড। এরপরে যদি তোমরা দেখতে চাও সরি আমি একটু কাশছি, তারপর দেখতে চাও, তারপর আসছে হচ্ছে প্রসেসর। এই জিনিসটা ছোট্ট একটা জিনিস, আমি এটাকে বললাম না যে এই জিনিসটা হচ্ছে মেইন কম্পিউটারের যে মেইন জিনিসটা, এই জিনিসটাই পুরো কম্পিউটারকে মেইনলি মানে পরিচালনা করে।
তো এই জিনিসটা হচ্ছে প্রসেসর। আমি দেখাই তোমাদের, সরি, এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা হচ্ছে প্রসেসর। এটা হচ্ছে উপরের দিক দিয়ে আর এটা হচ্ছে মানে নিচের দিক দিয়ে। এই যে এই ছোট ছোট এইগুলো মনে করো, আমি তোমাদের দেখাই যে টুরি দেখাই। এই যে মনে করো এটা হচ্ছে প্রসেসরের একটা সারফেস। এই প্রসেসর অনেকগুলো মানে কাটা 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 থাকে এরকম করে। প্রসেসরটা এরকম অনেকগুলো কাটা কাটা থাকে। তো এই কাটা কাটা অংশগুলো এই যে প্রসেসরটা, এই মাদারবোর্ড যে দেখতে পাচ্ছ, আমি দেখাই এই যে মাদারবোর্ডের এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ না, আমি পুরো বেসিক থেকে বোঝানোর চেষ্টা করছি। আমি এইদিকে দেখাই, হলুদ নেই, দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা আমি যদি ভুল না বলে থাকি, এই জায়গাটা এই যে এই জিনিসটা একটু খাপের মতো থাকে, এটা উপরে উঠে এদিকে প্রসেসরটা মানে বসানো হয়। প্রসেসরটা একটু খাঁজকাটা মানে একটু মানে যেটা বুঝতে পারছো যে খাঁজকাটা থাকে, ওইটা ওদিকে সেট করতে হয়। তো প্রসেসর মাদারবোর্ডে প্রথমে বসাতে হয়। তারপর প্রসেসর অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে কম্পিউটারের হার্ডওয়্যারের ক্ষেত্রে। তারপর যদি তোমরা দেখো, তারপর হচ্ছে এটা হচ্ছে র্যাম। আমি দেখাই তোমাদের, এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ এটা হচ্ছে র্যাম। র্যাম জিনিসটা কি, তোমাদের যে প্রসেসরটা যে কাজ করবে, এই কাজ করার জন্য একটা মানে একটা জায়গা প্রয়োজন হয়। এই জায়গাটা হচ্ছে মানে র্যাম। র্যাম এই মানে প্রসেসরকে দিগ্নিশ মানে প্রসেসরকে মানে জায়গা দেয়, মানে আমি বোঝাতে পারছি না। স্টোরেজ, স্টোরেজ জিনিসটা তোমরা তো বুঝতে পারছো, তোমরা যেহেতু এই যুগের মানুষ, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা হচ্ছে র্যাম। আর র্যাম হচ্ছে মেনলি প্রসেসরকে পরিচালনা করতে সাহায্য করে। মানে প্রসেসরের যে জায়গাটা প্রয়োজন হয় এটা র্যামই তাদের দেয়। তো র্যাম যত বেশি হবে তোমাদের কম্পিউটার তত বেশি ফাস্ট হবে। র্যাম তো যত কম হবে কম্পিউটার যত শত সরি তত স্লো হবে, মাফ করে দিও। তারপর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে হার্ড ড্রাইভ, এটাকে বলা হার্ড ড্রাইভ, অন্য নাম হচ্ছে এইচডিডি। এটা হচ্ছে মানে তোমাদের প্রধান স্পেস। তুমি যদি কম্পিউটারে কোনো ভিডিও ডাউনলোড করো, অডিও ডাউনলোড করো, ফটো ডাউনলোড করো, মানে যে কোনো কিছু মানে নেও আনো দেও সবকিছু এই এই জিনিসটার ভিতরে স্টোর হয়। আর এটা যদি মনে করো তুমি খুলে ফেলো, তখন তোমাদের সেই সবগুলো জিনিসগুলো চলে যায়। তারপরে দেখতে পাচ্ছ, তারপর এটা হচ্ছে কুলিং ফ্যান। মানে এই জিনিসটা হচ্ছে ঠান্ডা রাখে। তুমি মাদারবোর্ডে, একটু আগে মাদারবোর্ডে তোমরা দেখেছো মানে যে মাদারবোর্ডে অনেকগুলো যন্ত্রপাতি রয়েছে, এই যন্ত্রপাতিগুলো সারাদিন কাজ করতে করতে, যেহেতু পিসিটা সারাদিন চালানো হয়, তো পিসিটা কাজ করতে করতে সব যন্ত্রপাতিগুলো অনেক গরম হয়ে যায়। তো যন্ত্রপাতিগুলো ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যান অনেক কাজে দেয়। তো এই কুলিং ফ্যান ঘুরে বাতাস দেয় আর কেসিং এর ভিতরে সবকিছু ঠান্ডা থাকে। কুলিং ফ্যান না হলে অনেক গরম হয়ে ওভারহিট হয়ে তোমাদের কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে। তারপর রয়েছে একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ড কম্পিউটারের জন্য কম্পালসারি কিছু জিনিস না, কিন্তু যারা মনে করো ভিডিও এডিটিং এর কাজ করে, ফটো এডিটিং এর কাজ করে, বা যারা তোমাদের মধ্যে গেমার আছে, তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডটা প্রয়োজন হয়। কারণ এই জিনিসটা পারফরমেন্স কে একটু বুস্ট করে। মানে তোমরা মানে ভালো ভালো জিনিস সফটওয়্যার, মানে অনেক সফটওয়্যার আছে যে শুধু প্রসেসরে চলে না, আরো মানে এক্সট্রা পাওয়ার লাগে। সেজন্য এই গ্রাফিক্স কার্ড দিয়ে ওই সফটওয়্যার গুলো পরিচালনা করা হয়। তো আশা করি বুঝতে পারছো গ্রাফিক্স কার্ড কি। আর এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। মানে তুমি কম্পিউটারে এত কিছু জিনিস অ্যাড করলাম, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ড্রাইভ, তারপর হচ্ছে কুলিং ফ্যান ইত্যাদি, তো অনেকগুলো তো অ্যাড করলাম। এখন তুমি এগুলো সবগুলোকে পাওয়ার দিবে কি করে? মানে কারেন্ট ছাড়া তো কিছু চলবে না, এটা তো তোমরা জানি। সবগুলোতে পাওয়ার তো অবশ্যই দিতে হবে। তো পাওয়ার দেওয়ার জন্য এটাকে বলা হয়েছে পাওয়ার সাপ্লাই। তো এটা হচ্ছে মূল মানে কম্পিউটারকে পাওয়ার দেয়। তো আশা করি বুঝতে পারছো। তো আমি মানে যেই হার্ডওয়্যার গুলো সম্পূর্ণরূপে বোঝানোর চেষ্টা করছি তোমাদের। তারপরেই দেখতে পাচ্ছ যে মনিটরটা, তোমরা মানে যারা কম্পিউটার সম্পর্কে কোনো ধারণাই নেই, তোমরা আগে হয়তো বা মনে করতা যে এই জিনিসটি হচ্ছে কম্পিউটার, কিন্তু আসলে এই জিনিসটা কম্পিউটার না। তোমরা টিভি দেখে থাকবে। তো এই জিনিসটা ওই অনেকটা টিভির মতোই, মানে এটা হচ্ছে মনিটর নামে পরিচিত। এটা শুধু ওই কম্পিউটারের যেই কম্পিউটারে যে জিনিসগুলো চলছে সেই জিনিসগুলো মানে তোমাদের দেখাবে, তোমাদের সামনে দেখাবে। এটা হচ্ছে এই জিনিসটার কাজ, এটা হচ্ছে এটাকে বলা হয় মনিটর। তো তারপর রয়েছে কিবোর্ড, এইগুলো তো তোমরা জানোই, মানে মেইন মেইন যে জিনিসগুলো সেগুলো গেল। তারপর তোমাদের কম্পিউটারকে পরিচালনা করার জন্য মানে কম্পিউটারকে ইউজ করার জন্য তোমাদের এই দুইটা জিনিস অবশ্যই মাস্ট কম্পালসারি লাগবে, সেটা হচ্ছে কিবোর্ড আর মাউস। আর আমি আরেকটা জিনিস বলে দিই, আমি এতক্ষণ তো কম্পিউটার নিয়ে কথা বললাম, কম্পিউটারের পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু আছে, সেটা হচ্ছে ল্যাপটপ। কম্পিউটারের আরেকটা ভার্সন হচ্ছে ল্যাপটপ।
কম্পিউটারে যেমন একটা কেসিং থাকে, এই কেসিংটা মানে একটা জায়গায় ফিট করে রাখতে হয়, মনিটর একটা জায়গায় ফিট করে রাখতে হয়। তো ল্যাপটপটা কম্পিউটারের পরে আসছে, কিন্তু ল্যাপটপটা আর একটা সুবিধা দেয় তোমাদের। ল্যাপটপটা কি হয়, ওই যে বক্সটা মানে কেসিংটার ভিতরে যত কিছু মাদারবোর্ড আছে এই সবটা একটা জিনিসের মধ্যে ফিট করে, আর যে মনিটরটা আছে সেটাও একটা জিনিসের মধ্যে ফিট করে ল্যাপটপ তৈরি করে। তো এইভাবেই ল্যাপটপটা তৈরি হয়েছিল। মানে ল্যাপটপ হচ্ছে মানে পরিবহনের জন্য সুবিধাজনক জিনিস, মানে অনেকগুলো তার মোড়, মানে তুমি যদি পিসি ইউজ করো অনেক তার অনেকগুলো জিনিস একসাথে হজবরল হয়ে থাকবে। কিন্তু যদি তুমি ল্যাপটপ ইউজ করো তো ল্যাপটপটা মানে পোর্টেবল, মানে পোর্টেবল মানে তুমি বহন করতে পারবে অনেক সহজেই, কোনো ঝামেলা নাই, সহজে বহন করতে পারবে। আর এছাড়া ল্যাপটপ আর কম্পিউটার একদম সেম, সবকিছু সেম। ল্যাপটপে এই কিবোর্ড আর মাউস লাগে না ল্যাপটপে। এই যে ল্যাপটপে তোমাদের এই, আমি একটু তোমাদের ল্যাপটপ যদি দেখাই, তোমরা যদি অবশ্যই তোমরা, আমি জানি তোমরা কম্পিউটার না দেখলেও ল্যাপটপ দেখছো। সরি বন্ধুরা, তো একটু কাট হয়ে গেছিল ভিডিওটা। তো এখন আমি যেটা দেখাচ্ছিলাম যে ল্যাপটপ, যে দেখতে পাচ্ছি আমি এখানে সার্চ দিয়ে রেখেছি ল্যাপটপে। ল্যাপটপে জিনিসটা হয় কি, পুরো পিসি কে, পুরো সম্পূর্ণ যে পিসিটা রয়েছে এই পিসিটাকে মানে পিসিটা তো সবকিছু আলাদা আলাদা জিনিস থাকে, যেমন দেখতে পারলা পিসিতে মনিটর আলাদা, প্রসেসর আলাদা, যে হার্ড ড্রাইভ আলাদা, এসএসডি আলাদা, র্যাম আলাদা, মানে সবকিছু আলাদা আলাদা করে দেওয়া থাকে। কিন্তু ল্যাপটপের জিনিসটা হয়েছে কি, এই যে কম্পিউটার যে যতগুলো জিনিসপত্র রয়েছে সবগুলো জিনিসপত্রগুলো একটার ভিতরে সুন্দর মতো সেট আপ করে দেওয়া আছে, সেটার জন্য এটাকে বলা হচ্ছে ল্যাপটপ। মানে এটা একটা পোর্টেবল, তো এটা একটু মানে বেশি, মানে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারবা, এটা বেশি সুবিধাজনক। তো এরপরে তো ল্যাপটপে যেহেতু মাউস আর ইয়ের প্রয়োজন হয় না, মানে কিবোর্ড মাউসের ল্যাপটপের প্রয়োজন হয় না। এই দেখতে পাচ্ছ এখানে ল্যাপটপের কিবোর্ড রয়েছে, আমি একটু দেখাই তোমাদের। তো এখানে ল্যাপটপের কিবোর্ড এখানে রয়েছে। আর যে মাউস, এখানে মাউস ওরকম মাউস থাকে না, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে মাউস দেখতে পাচ্ছ এরকম মাউস মানে ল্যাপটপে থাকে না, মাউসের ল্যাপটপটা একটু আলাদা থাকে, আমি তোমাদের দেখাই। ল্যাপটপে থাকে হচ্ছে টাচ প্যাড, মাউসের যে অংশটাকে সেটাকে বলা হচ্ছে টাচ প্যাড। এই যে এই অংশটাকে হচ্ছে টাচ প্যাড, এই অংশটাকে মাউসের কাজ করে। এদিকে যদি তুমি হাতটা রাখো তাহলে তোমাদের মাউসের কাজটা তোমাদের হাতের মুভমেন্ট অনুযায়ী মানে চলাফেরা করবে। তো ল্যাপটপটা তোমরা বুঝতে পারছো একটা পোর্টেবল, কিন্তু অনেক মানে সুবিধাজনক, যেহেতু এটা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায়। তারপর কিবোর্ড মাউসের পরে তারপর আছে হচ্ছে সাউন্ড বক্স। মানে তোমরা যদি মনে করো একটা কম্পিউটার কিনে নিয়ে আসলা, এবং যদি তুমি একটা ভিডিও প্লে করো, ভিডিও প্লে করলে দেখবো তুমি কোনো সাউন্ড শুনতে পারছো না যদি তোমাদের কাছে একটা সাউন্ড বক্স না থাকে। তো সেজন্য তোমাদের একটা সাউন্ড বক্স অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পিসির জন্য। আর ল্যাপটপে সাউন্ড বক্স লাগে না, এক্সট্রা সাউন্ড মানে ইনবিল্ট সাউন্ড বক্স থাকে। আর যদি তুমি চালাতে চাও আরো বেশি তাহলে চালাতে পারো, সমস্যা নেই। তারপর এই এই জিনিসটা রয়েছে, এই জিনিসটা দেখতে পাচ্ছ, মানে এই জিনিসটা ল্যাপটপে ইনবিল্ট থাকে। তোমাদের ল্যাপটপে মানে কোনো কিছু এক্সট্রা লাগাতে হয় না, সবকিছুই ভিতর থেকে থাকে। তোমাদের কম্পিউটার সবকিছু এক্সট্রা এক্সট্রা করে লাগাতে হয়। তো দেখতে পাচ্ছ এই যে এটাকে বলা হয় ওয়াইফাই আর ব্লুটুথ অ্যাডাপ্টার। এটা দিয়ে তুমি ওয়াইফাই আর ব্লুটুথ কানেক্ট করে পিসির সাথে চালাতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছ আমি এটার মাধ্যমে ওয়াইফাই চালাচ্ছি। আর এছাড়া কেবল দিয়ে ওয়াইফাই চালানো যায়, তুমি যে কোনো একভাবে চালাতে পারবা। আর ব্লুটুথ ইউজ করার জন্য অবশ্যই এই ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে। তো তারপর হচ্ছে এটা মাইক্রোফোন। মনে করো তুমি একটা কম্পিউটার কিনে নিয়ে আসলা, কম্পিউটার কিনে নিয়ে এসে দেখবা, তুমি যদি মনে করো একটা হোয়াটসঅ্যাপ বা যে কোনো একটা বন্ধুকে তুমি মনে করো মেসেজ দিবা, মনে করো ফোন দিবা, কথা বলবা একটু পিসিতে, তাহলে তুমি দেখবা তোমাদের সাউন্ড সে বন্ধু বা যাকে বলছো, আওয়াজ যাকে দিচ্ছ সে শুনতে পাবে না, কারণ তোমার কাছে একটা মাইক্রোফোন নেই। যদি তোমার কাছে একটা মাইক্রোফোন থাকে পিসিতে কানেক্ট করা, তাহলে তুমি আওয়াজ শুনতে পারবে। এখন যে তোমাদের ভিডিও রেকর্ড করছি, তো তোমাদের মানে মাইক্রোফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করছি। আর একটা কথা বলে নিতে চাই, আমি তোমাদের এতগুলো মানে ওয়েবসাইট যে দেখালাম, একটা ওয়েবসাইট আমাদের মানে কোনো প্রমোশনাল ভিডিও এটা না, কোনো ওয়েবসাইট আমার কোনো টাকা দেয় না, এই জন্য আমি তোমাদের শুধু দেখানোর জন্য এই ওয়েবসাইটগুলোর থেকে মানে এই ছবি দেখানোর জন্য বের করে রেখেছি। তো আশা করি এটা দেখার পর তোমরা অবশ্যই হার্ডওয়্যার সম্পর্কে যাবতীয় যতগুলো জিনিসপত্র আছে একেবারে ইন ডিটেলস আমি বলার চেষ্টা করেছি হার্ডওয়্যার সম্পর্কে। মানে মূল কথা যদি আমি বলতে চাই, মানে কম্পিউটারের বাইরে যতগুলো জিনিস আছে, মানে বাইরে যতগুলো জিনিস আছে সবগুলোই হচ্ছে হার্ডওয়্যার। আর এখন আমি আশা করি যে তোমরা ডিটেলসে বুঝতে পারছো যে হার্ডওয়্যার কি। এখন যদি আমরা বলতে যাই সফটওয়্যার কি, তোমরা যেহেতু একটা মোবাইল দিয়ে ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই জানো যে একটা সফটওয়্যার কি। তোমরা ইউটিউব সফটওয়্যারের মাধ্যমে বা ফেসবুক সফটওয়্যারের মাধ্যমে তোমরা এই ভিডিওটা দেখছো। তো এই ভিডিওটা দেখছো একটা সফটওয়্যারের মাধ্যমে। তো সেম ভাবে কম্পিউটারও সফটওয়্যারের মাধ্যমে, মানে কম্পিউটারের বাইরে যা থাকে এক কথায় সেটা হচ্ছে হার্ডওয়্যার। আর ভিতরে জায়গা থাকে মানে কম্পিউটার সবকিছু তুমি সবকিছু সেট আপ করেছো, এখন তুমি কম্পিউটারটা অন করেছো,
কম্পিউটারটা অন করে এখন তুমি যাগুলো দেখবা সবগুলো হচ্ছে সফটওয়্যারের অন্তর্ভুক্ত। সফটওয়্যারের মাধ্যমে সবগুলো করতে পারো। দেখতে পাচ্ছ আমি এই যে তোমাদের লেখালেখি করছে, এটা একটা সফটওয়্যারের মাধ্যমে। তারপরে এই যে তোমাদের বইয়ে আঁকাকি করছে, যে একটা সফটওয়্যারের মাধ্যমে। তো আমি একটু অনেকগুলো আঁকাকি করছিলাম, মানে কি হয়েছিল, আমি মাঝখান দিয়ে ভিডিওটা কেটে গিয়েছিল, সেজন্য আমি অনেকগুলো আঁকাকি হয়ে গেছে। সমস্যা নেই, এগুলো মুছে দেবো। তারপর আমি যাই, এই যে দেখতে পাচ্ছ তাহলে এখন তোমরা বুঝতে পারছো যে সফটওয়্যার জিনিসটা কি। সফটওয়্যার হচ্ছে যে ভিতরে জিনিসটা থাকে সেটা হচ্ছে সফটওয়্যার, আর বাইরের জিনিসটা হচ্ছে হার্ডওয়্যার। তো বেসিক যে কম্পিউটারের বেসিক যে নলেজটা তোমাদের থাকা দরকার, তো সেই নলেজটা আমি আশা করি যে তোমাদের সেই নলেজটা হয়ে গেছে। তো এখন আমরা মূল পড়ার দিকে চলে যেতে পারবো। তো আমি যেহেতু অনেকগুলো মানে এতক্ষণ পড়িয়েছিলাম, মানে আমার ভিডিওটা কাট হয়ে গেছিল, সেজন্য আমি আবার পড়ানোর চেষ্টা করছি। আমি বক বক করিয়াছিলাম, পরে পর দেখি যে আমার রেকর্ডিংই হয় না। আমি এটা মুছে নেই, তোমরা একটু ওয়েট করবা। তো চলো এখন শুরু করি। তো যেটা সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ। মানে যে এতক্ষণ তোমরা এত সযত্ন মানে সহকারে, যেহেতু মনে করো আমি যেহেতু এতক্ষণ যেহেতু বুঝেছি, সযত্ন সহকারে তোমরা যদি একটা কম্পিউটার বিল্ড করে থাকো, কম্পিউটার বানাও, সে তুমি যদি একটা কম্পিউটার মানে যে কোনো একটা যন্ত্র বা যে কোনো কিছু তুমি যদি বানাও, এই জিনিসটার কিন্তু তোমার একটা রক্ষণাবেক্ষণ করা তোমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। মানে কম্পিউটার দায়িত্ব না, তোমাদের একটা কি বলবো, মানে এটা করা প্রয়োজন, না হলে তোমাদের সেই জিনিসটা আর ঠিক মতো কাজ করবে না। কম্পিউটার ক্ষেত্রে ঠিক একই রকম। তো কম্পিউটারের রক্ষণাবেক্ষণ তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি তোমাদের একটা কম্পিউটার থেকে থাকে, এই কম্পিউটারের রক্ষণাবেক্ষণের জন্য তোমাদের প্রধানত দুই প্রকার হতে পারে। কম্পিউটার রক্ষণাবেক্ষণ প্রধানত দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, আর একটা হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। মানে তোমরা যদি এই দুই প্রকারের নামটা যদি একটু ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে এই দুই প্রকার আসলে কি ইঙ্গিত করা হয়েছে। প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো করোনা ভাইরাসের উদাহরণ দেই। করোনা ভাইরাস যে আগে গেল, করোনা ভাইরাসের সময় মনে করো তুমি করোনা ভাইরাসে এখনো আক্রান্ত হওনি, কিন্তু তোমার আক্রান্ত যেন তুমি না হও সেজন্য কিন্তু তুমি মাস্ক পরতে। তো এটা হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। মানে তোমাদের কম্পিউটারে এখনো কোনো সমস্যা হয়নি, কিন্তু তবুও তুমি একটা মানে সিকিউরিটির জন্য যেই মানে রক্ষণাবেক্ষণটা করবা, সেটা হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। এই প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের উদাহরণ তোমরা বলতে পারো যেমন ভাইরাস স্ক্যান, ডিস্ক ক্লিন, ডিস্ক ডিসফ্র্যাগমেন্টার, সফটওয়্যার আপডেট ইত্যাদি ইত্যাদি। তো এগুলো করার মাধ্যমে তোমরা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, মানে তোমাদের এখনো কোনো সমস্যা হয়নি, কিন্তু পরেও যেন কোনো সমস্যা না হয় সেজন্য ফুল প্রিপারেশন নিয়ে রাখবে। তো তারপরে দেখতে পাচ্ছি সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ, সরি, সংশোধনমূলক রক্ষণাবেক্ষণে সে একই উদাহরণ দিতে পারি। করোনা ভাইরাসে মনে করো করোনা ভাইরাসের সময় তুমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছো, মানে তোমার ভিতরে এখন করোনা ভাইরাস আছে। এখন করোনা ভাইরাস মানে তোমার শরীরে যেহেতু এখন আছে, করোনা ভাইরাস যেহেতু তুমি আক্রান্ত, তো এখন তোমাদের কি কি করণীয়, করোনা ভাইরাস যেহেতু তোমাদের মানে আর ক্ষতি না করতে পারে, সেজন্য যে 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 করণীয় সেগুলো হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। মানে কি কি করলে তোমাদের সেই সমস্যাগুলো আবার সমাধান হবে, মানে কম্পিউটারে একটা সমস্যা হয়ে গেলে কি করলে সেই সমস্যাগুলো আবার সমাধান হবে, সেটা হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। তো এই দুই প্রকার হচ্ছে কম্পিউটারের রক্ষণাবেক্ষণের প্রকারভেদ। তো দেখতে পাচ্ছ আমি মেন মেন জিনিসগুলো তোমাদের দাগিয়ে দিচ্ছি। আমি বইটা ডেসক্রিপশনে, এই দাগানো বইটা ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, তো তোমরা ওখান থেকে দেখে নেবে। তারপর চলে যাচ্ছে, তারপর হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব। তো কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব এখানে দেখতে পাচ্ছ দুইটা ঘটনা দেওয়া হয়েছে। তো এটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসবে না, স্বাভাবিক। আর এই যে এদিকে যে জিনিসটা দেওয়া হয়েছে, সে একই জিনিস এই অপর পৃষ্ঠায় দেওয়া হয়েছে। আমি যেহেতু অনলাইনে বই ডাউনলোড করছি, একটু সমস্যা থাকতে পারে। আমি জানি না যে তোমাদের আসল বইতে সমস্যা আছে কিনা, আমার তো বইতে এই সমস্যা আছে। তো এই জিনিসগুলো একই, আমি একটু দাগিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো সম্পূর্ণ এক, এক্সট্রা করে পড়ার কিছু নেই, একটা পড়লে দুটোটি পড়া হয়ে যাবে। তো তারপর দেখতে পাচ্ছি এখানে শুধু এখানে আমি মেন জিনিসগুলো বলে দিই, আমাদের ঘটনা একটু বলে দিই। এখানে বলা হয়েছে একটা রায়না, একটা ছাত্রী, সে তার বাবার কাছ থেকে মানে একটা ল্যাপটপ আবদার করে। তার বাবা তার পরীক্ষায় যেহেতু ভালো রেজাল্ট হয়, তার বাবা তাকে একটা ল্যাপটপ কিনে দেয়, কোরাই 5 প্রসেসর একটা ল্যাপটপ কিনে দেয়। এখন তোমরা বলতে পারো কোরাই 5 এটা এই জিনিসটা কি, তোমাদের একটু বলি। এটাকে তোমাদের দেখালাম যে প্রসেসর, যে প্রসেসর তোমরা দেখতে পালে
বর্তমান যে বর্তমানে প্রসেসরের দুইটা কোম্পানি রয়েছে, একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে রাইজন। আরো কোম্পানি আছে, মানে এই দুটোই হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। তো ইন্টেলের একটা প্রসেসরের নাম হচ্ছে ইন্টেল কোর i5। তো এই কোর i5 এর বিভিন্ন ধরনের জেনারেশন আছে। তো এখানে সেটাই বলা হচ্ছে যে ইন্টেল কোর i5 এর প্রসেসর যেহেতু একটা ল্যাপটপ, তার বাবা তাকে কিনে দেয়। কিনে দেওয়ার পর তিনি অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করার কারণে তার ল্যাপটপটি আস্তে আস্তে ধীর গতির হয়ে যাচ্ছে। 1 বছরের মাথায় এসে রায়না দেখলো তার ল্যাপটপটি এতটাই ধীরগতি হয়েছে যে সে আর ইউজই করতে পারছে না। মানে সে যখন এটা ইউজ করতে যায় তখন সে মহা বিরক্ত হয় যে এইটা কি, মানে তার ভালো লাগছে না আর এটা ইউজ করে। সেজন্য সে আবারও একটা ল্যাপটপ কেনার বায়না ধরে। তো এই ঘটনা তোমরা মনে রাখবে, আমি একটু পর তোমাদের বুঝিয়ে দেবো যে ঘটনা দ্বারা কি বোঝানো হয়েছে। তারপর হচ্ছে ঘটনা দুয়ে অঙ্কন একটা চরিত্র। অঙ্কন তার ইন্টারনেট ছিল। অঙ্কন মানে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতো, যেমন বন্ধুদের ইমেল পাঠাতো, তারপর গান শুনতো, ছবি দেখতো, বিভিন্ন কাজে ইন্টারনেট ব্যবহার করতো। কিন্তু ইদানিং সে দেখছে কম্পিউটারের কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে রিস্টার্ট নিচ্ছে। মানে তুমি কম্পিউটারে হঠাৎ করে কাজ করছো, হঠাৎ করে দেখবো তোমাদের রিস্টার্ট নিয়ে নিচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে তার অঙ্কনের সাথে। এছাড়া মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছা ছাড়াই বিভিন্ন ওয়েব সাইটে ঢুকে যাচ্ছে, মানে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। একদিন মানে ইউএসবি পেন ড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখতে পারলো মানে সবগুলো মুছে যাচ্ছে, শর্টকাট হয়ে যাচ্ছে। তো এরকম। তো এগুলো প্রধানত কেন হয়, এই দুইটা ঘটনা কেন হয়েছে আমি তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে বলবো। তো এখানে তোমরা একটু রিডিং পড়ে নিবে এই পুরো অংশটা এত বেশি ইম্পর্টেন্ট না, সেজন্য আমি লাইন টু লাইন পড়াচ্ছি না, কিন্তু তোমরা অবশ্যই এটা রিডিং করে নিবে। পরীক্ষায় এদিক থেকে প্রশ্ন আসতে পারে। তো বুঝতে হচ্ছে অবশ্যই তোমরা এদিকে একটা রিডিং পড়ে নিবে। এদিকে এই দুই ঘটনা বিশ্লেষণ করা হয়েছে, তো আমি আর রিডিং পড়ছি না। তো আমি এখন তোমাদের মানে এই অধ্যায়ের মেইন মেইন জিনিসগুলোতে চলে যাচ্ছি। আর আমি একটু আবার বলছি যে ওই দুইটা ঘটনা কেন হলো। এই জিনিসগুলো তোমরা পড়ে দেবে, যেগুলো আমি হলুদ কালি দিয়ে মানে মার্ক করে দিচ্ছি থার্ড ব্র্যাকেটে, সেই জিনিসগুলো অবশ্যই তোমরা পড়বে। তো এখন তোমাদের একটু মানে সংক্ষেপে বলার চেষ্টা করি যে ঘটনা এক, মানে তার ল্যাপটপটা মানে ধীর গতির কেন হচ্ছে। মানে এই যে এখানে এতগুলো কথা রেখেছে, এগুলোই লিখেছে, আমি এখন যা বলবো সেটা হচ্ছে রায়না যে যখন মনে করো ল্যাপটপটা কিনে আনলো, যেখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, কিনে আনার সে কিছুদিনের মধ্যেই অনেক অনেক যে দেখতে পাচ্ছ অনেক অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেললো। মানে সে কম্পিউটারটা কিনে আনলো, কিনে এনে আর সফটওয়্যার ইনস্টল করতে থাকলো। এখন মনে করো তুমি একটা মানুষ, এখন তুমি মনে করো 5 কেজি ভরের একটা মানে ওজনের কিছু একটা উঠাতে পারবে, বা মনে করো হাই তুমি 25 কেজি ওজনের একটা চাউলের বস্তা উঠাতে পারবে। কিন্তু এখন যদি তোমার মাথায় 100 কেজির একটা জিনিস দিয়ে দেওয়া হয়, তুমি আর মানে টিকে থাকতে পারবে? তোমার ঘাড় মানে ভেঙে যাবে, বা তোমার ওটা মানে বহন করতে পারবে না। তো সেরকম একই জিনিস হচ্ছে এখানে। ল্যাপটপে যদি মনে করো অনেক প্রচুর পরিমাণে মানে যেগুলো সে ধারণ ক্ষমতা তার থেকে যদি বেশি দিয়ে দাও, তাহলে অবশ্যই ল্যাপটপটা ধীরগতির হয়ে যাবে, এটা স্বাভাবিক জিনিসই। আর আরেকটা কারণ হচ্ছে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করার কারণে সফটওয়্যারের যে রেজিস্ট্রি ফাইলগুলো থাকে সেগুলো এই কম্পিউটারে মানে সেভ করা থাকে, আর সেই কারণে কম্পিউটারে মানে ধীরগতি হয়ে যায়। তো এই জিনিসগুলো এখানে বলা হয়েছে, মানে ব্যাখ্যা করে বলা হয়েছে। তোমরা অবশ্যই এই জিনিসগুলো একটু পড়বা, তাহলে তোমরা একটু ভালো একটা ধারণা পাবা। তারপর ঘটনা দুই কেন হয়, সে কম্পিউটার সুন্দর মতো ইউজ করছিল, কিন্তু ইদানিং হঠাৎ করে দেখতে পারলো সে কম্পিউটার অটোমেটিক রিস্টার্ট নিচ্ছে। আর রিস্টার্ট নিচ্ছে, তারপর হচ্ছে মানে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে, যে কোনো সময় যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। তো এই লক্ষণগুলো সাধারণত মানে কয়েকটা কারণে হয়ে থাকে, মানে একটা কারণে না, মানে হতে পারে মনে করো তোমার কম্পিউটারে ভাইরাসের আক্রমণ হয়েছে। কিন্তু যেহেতু এই অধ্যায়ে ভাইরাসের সম্পর্কে বেশি কিছু বলা নেই, আছে কিন্তু মানে ভাইরাস সম্পর্কে বলা আছে, কিন্তু মানে আরো মানে ডিটেলসে বলা হয়েছে মানে চ্যাপ্টার 5-এ মনে হয়, না সরি চ্যাপ্টার 4-এ মনে হয়, বা 5-এ, আমি মনে নেই। কিন্তু চ্যাপ্টার 4 বা 5-এ এই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এই যে ঘটনা দুই যে রয়েছে, এই ঘটনা দুইটা মানে দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে তোমাদের কম্পিউটারে ভাইরাসের আক্রমণ হয়েছে, আর একটা হচ্ছে তোমাদের কম্পিউটার হ্যাক করে নেওয়া হয়েছে। তো হ্যাক করে নিলে বা ভাইরাসের আক্রমণ হলে তাহলে তোমাদের এই কাজগুলো হয়। প্রধানত এই ঘটনা দুইটা হয়েছে আসলে ভাইরাসের কারণে, কারণ ভাইরাসের কারণে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ঢুকে যায়। তোমরা অবশ্যই এই মানে এই প্যারাটা রিডিং করবে, তাহলে তোমরা বুঝে যাবে এই দুইটা ঘটনা কেন হয়েছে।
তো এই ঘটনাটা প্রতিরোধ করার জন্য কি করতে হবে, আর এই ঘটনা প্রতিরোধ করার জন্য কি করতে হবে আমি সংক্ষেপে বলে দিই। তো এই ঘটনা এক প্রতিরোধ করার জন্য অতিরিক্ত সফটওয়্যার যেগুলো দরকার নেই সেগুলো আনইনস্টল করতে হবে, আর আনইনস্টলের পদ্ধতি অবলম্বন করতে হবে বিশেষ পদ্ধতি, যেন রেজিস্ট্রি ফাইল সহ ডিলিট হয়ে যায়। তো সেজন্য এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঘটনা 2 এর সমাধান করার জন্য তোমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করতে হবে যাতে ভাইরাস আক্রমণ করতে না পারে। তারপরে অংশ চলে যায়, তারপরে রয়েছে সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন। তো এই জিনিসটা আমি তোমাদের পুরো সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে দেখাবো, যে তোমাদের একটা কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনে সফটওয়্যার ইনস্টলেশন আনইনস্টলেশন তোমরা জানবা। আমি কম্পিউটার বা ল্যাপটপে দেখাচ্ছি, যেহেতু কম্পিউটার ল্যাপটপ সেম অপারেটিং। আর মনে করো আরেকটা জিনিস হচ্ছে অপারেটিং সিস্টেম। তোমরা যদি এক অধ্যায় করে থাকো, যেহেতু এসএসসি 26-এর এক অধ্যায় নাই, তাহলে আমি একটু সংক্ষেপে বলে দিই। অপারেটিং সিস্টেম হলো, যেমন তোমরা যদি ফোন চালিয়ে থাকো, তোমরা যদি অ্যান্ড্রয়েড ফোন চালাও, নর্মাল ফোন চালাও, তাহলে দেখবা যেই কোম্পানির ফোন চালাচ্ছ সেই কোম্পানির একটা সিস্টেম থাকে। যেমন মনে করো যদি তুমি ভিভো চালাও, তাহলে তোমার ফানটাচ ওএস, যেই মানে ওএস থাকবে, একটা সিস্টেম থাকবে। মানে প্রত্যেকটা কোম্পানির একটা করে সিস্টেম থাকবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। আর যদি তুমি অ্যাপেল যদি চালাও, মানে আইফোন যদি চালাও, তাহলে অ্যান্ড্রয়েড সিস্টেমই থাকে না, তাদের নিজের একটা আলাদা ইউআই থাকে, সেটা হচ্ছে অ্যাপেলের ইউআই। তো সেম একইভাবে যদি কম্পিউটার চালাও, কম্পিউটারে একটা আলাদা ইউআই থাকে, মানে আলাদা একটা সিস্টেমে থাকে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এটা মনে হয় এই অপারেটিং সিস্টেমটা, মানে যে এই অপারেটিং সিস্টেম থাকে। আর অপারেটিং সিস্টেম এখনকার যুগে সবচেয়ে প্রধান হচ্ছে উইন্ডোজ। আচ্ছা, আমি মানে এগুলো না লিখছি, এগুলো তোমরা অবশ্যই জানো সবকিছু, আমি লিখে টাইম ওয়েস্ট না করি। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিল গেটস আবিষ্কার করেছিল। উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিল গেটস। এক অধ্যায় দেওয়া আছে কত তারিখে, আমি অবশ্য তারিখটা মনে নেই, তারিখটা বলছি না। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিল গেটস আবিষ্কার করে। তো এই বর্তমানে দুনিয়ার ভিতরে মানে যারা কম্পিউটার ইউজ করে সবচেয়ে বেশি পরিমাণ, মানে সবচেয়ে বেশি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করে সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। উইন্ডোজের বিভিন্ন ভার্সন রয়েছে, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11। এছাড়াও উইন্ডোজ, মানে এছাড়া আগের ভার্সন রয়েছে, আমি আর জানি না। তোমরা মানে যে বইতে যেগুলো দেখবা, যে বইতে অনেকগুলো মানে সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া দেখানো হয়েছে, সেগুলো মানে সাধারণত উইন্ডোজ 7 দিয়ে দেখানো হয়েছে। তো আমি উইন্ডোজ, যেহেতু আমার এই পিসিটা উইন্ডোজ 10 দিয়ে দেওয়া আছে, আমি উইন্ডোজ 10 দিয়ে দেখানোর চেষ্টা করব। তো তারপর আমি দেখি, তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম। তারপর এখন আমি তোমাদের একটা ডিটেলস এর জিনিসটা দেখাবো, যেটা বলছিলাম যে ডিটেলস এ কিভাবে তুমি এই জিনিসটা হচ্ছে মানে সুন্দর করে বুঝতে পারবে। যারা কখনো কম্পিউটার মানে টাচও করোনি, তারা এই ভিডিও দেখার মাধ্যমে তোমরা এই জিনিসটা সুন্দর মতো বুঝতে পারবে। এতদিন তোমরা এই জিনিসটা মুখস্থ করে যেতে, কিন্তু এখন এই ভিডিও দেখার মাধ্যমে তোমরা সুন্দর মতো বুঝতে পারবে, আর কেন মানে এই জিনিসটা হলো সেটাও বুঝতে পারবে। তো চলো আমি একটু মানে দেখাই। আমি প্রথমে একটা ব্রাউজার ওপেন করি, মনে করো এই ব্রাউজারটা। এখন মনে করো আমি যেহেতু তোমাদের আগের বইতে, এই বইতে আমি জানি না, কিন্তু আগে যে বইটা ছিল সে বইতে বিএলসি মিডিয়া প্লেয়ার, এই যে বিএলসি যে অ্যাপটা ছিল, মানে এটা একটা মিডিয়া প্লেয়ার। তুমি যদি একটা মুভি ডাউনলোড করো, সেটা দেখার জন্য একটা মিডিয়া প্লেয়ার ডাউনলোড করা দরকার হয়। তো বিএলসি একটা মিডিয়া প্লেয়ার। তো এটা ডাউনলোড করে আজকে তোমাদের দেখাবো যে ইনস্টলেশন প্রক্রিয়াটা কেমন। তোমাদের যে এখনকার যে বইটা রয়েছে সেখানে মানে এত ডিটেলসে বলা নেই, শুধু কয়েকটা জিনিসে বলা আছে, মানে এত ডিটেলস বলা নেই। কিন্তু তুমি যদি আগের বইটা একটু দেখো, তাহলে এখানে ডিটেলসে মানে দেখিয়ে দিয়েছিল কিভাবে তুমি ইনস্টল করবে। তো আমি তোমাদের দেখাই যে তুমি কিভাবে ইনস্টল করবে, তোমাদের জানা দরকার, তোমাদের শুধু পড়ার জন্য না। এটা তোমাদের যদি ইন্টারে ওঠো, ইন্টারে কিন্তু এসএসসির তুলনায় এইচএসসি তে অনেক গুণ কঠিন, মানে আইসিটি সাবজেক্টটা। কারণ আইসিটি তে সৃজনশীল থাকে, আর এছাড়া অনেক কঠিন কঠিন জিনিস যুক্ত হয়। তো তোমাদের এসএসসি তে বেসটা স্ট্রং হওয়া উচিত। তোমরা যদি আমাদের সাপোর্ট দেখো, তো আমরা তোমাদের বেসটা স্ট্রং করার জন্য আরো অনেক আপ্রাণ চেষ্টা করবো। তো এখন তোমাদের দেখাই, আমি তোমাদের ভিএলসি মিডিয়া প্লেয়ারটাই ইনস্টল করে দেখাবো। ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড, মানে ফর উইন্ডোজ 10 আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করবো। যদি ডাউনলোড দিই, মনে করো একটা ওয়েবসাইটে গেলাম, আমি কোনো প্রমোশন করছি না, আমি শুধু ডাউনলোড করছি, এটাই। মনে করো আমি ডাউনলোড দিলাম। তুমি যে কোনো ওয়েবসাইট থেকে চাইলে ডাউনলোড দিতে পারো, শুধু দেখে নেবা যে ওয়েবসাইটটা ঠিক আছে নাকি, না হলে তোমাদের ভাইরাস ডাউনলোড হয়ে যেতে পারে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড দেওয়ার চেষ্টা করবা। এখানে আইডিএম দিয়ে ডাউনলোড হবে। এখন আমি ডাউনলোড করছি, এটা 41 MB একটা ফাইল।
আমি ডাউনলোড করে দেখাই যে কিভাবে ইনস্টলেশন প্রক্রিয়া হয়। তোমরা যেমন মানে মোবাইলে যখন একটা অ্যাপস ইনস্টল করো তখন তোমরা কি করো, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো ওই অ্যাপসের নাম। সেম একইভাবে কম্পিউটারে যদি কোনো কিছু ইনস্টল করতে চাও তোমরা সিম্পলি ক্রোমে যাবা বা যে কোনো একটা ব্রাউজারে যাবা, তোমাদের পছন্দ মতো ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করো ওই অ্যাপ্লিকেশনটার নাম, তারপর ডাউনলোড করার চেষ্টা করবা। যদি ওই অ্যাপ্লিকেশনটা ফ্রি হয় তাহলে তোমরা ব্রাউজার থেকে ডাউনলোড করে তারপর এটা ইনস্টল করবা। তো এখন আমি ডাউনলোড করে এখন ইনস্টল করব। অনেকেই বুঝতে পারে না যে ডাউনলোড আর ইনস্টলের মধ্যে পার্থক্য কি। মানে সফটওয়্যারটা ওয়েবসাইটে যখন থাকবে, যদি ওয়েবসাইট থেকে তুমি কম্পিউটারে যখন আনবা সেটা হচ্ছে ডাউনলোড, আর কম্পিউটারে যখন মনে করো সে ওয়েবসাইটের থেকে মানে ওয়েবসাইটের যে ফাইলের থেকে যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে, যে সফটওয়্যারটা ব্যবহার করে তুমি ইউজ করবা সেটা হচ্ছে মানে ইউজ করার জন্য সেটা করতে হবে মানে কম্পিউটারের ফাইল থেকে সেটা ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ইনস্টল। আশা করি বুঝতে পারছো। এখন আমি ওপেন করি। এখানে অ্যাডমিনিস্ট্রেটর, এটা এটা একটু মনে রাখবা, এখানে অ্যাডমিনিস্ট্রেটর একটা পারমিশন চাই। তো অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন তোমরা দিয়ে মানে ইয়েসে ক্লিক করবে। এখন আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটরের যে আহ, ইটা থাকে সেটা মানে ব্লার মানে কি কয় মানে ব্ল্যাক হয়ে যায় স্ক্রিন রেকর্ডের সময়। বুঝতে পারছি এখানে একটা ইনস্টলের প্রোফাইল চলে আসছে, তোমাদের দেখাই। তারপর হচ্ছে একটা ভিএলসি মিডিয়া প্লেয়ার একটা ইনস্টলার প্রোফাইল চলে আসছে। বলছে যে কোন ল্যাঙ্গুয়েজ, আমি আমি ইংলিশে রেখে দিচ্ছি। তো এটা আগের বইতে সুন্দর মতো মানে এই স্ক্রিনশটটা দেওয়া ছিল তোমাদের বইতে, তো এই বইতে মনে নাই, আমি তারপরে দেখাচ্ছি। ওকে ক্লিক করব, তারপর আমি নেক্সটে ক্লিক করব, তারপর একটু তুমি চাইলে পড়তে পারো, আমি পড়ছি না, নেক্সটে ক্লিক করব, তারপর আবারও নেক্সটে। এই লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছি আমি ডাউনলোড করে এখন আমি ইনস্টল করবো। ইনস্টল করলাম, এখন এটা একটু মানে লোড নেবে, তারপর তোমরা এটা ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছ সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গেছে। আমি ফিনিশ দিলাম, ফিনিশ দিলে দেখতে পাচ্ছ এই এই যে এখন ভিএলসি যে মিডিয়া প্লেয়ারটা এটা ডাউনলোড হয়ে গেছে। এখন যেহেতু আমরা ইনস্টল করে ফেলেছি একটা সফটওয়্যার, এখন আমরা এটা তোমাদের আনইনস্টল করেও দেখাবো। আর আনইনস্টল প্রক্রিয়াটা অবশ্যই তোমাদের বইয়ের অনুযায়ী আমি করে দেখানোর চেষ্টা করবো। চলো আমি তোমাদের বইতে চলে যাই এখন। তো অবশ্যই আমি মনে করছি যে তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো যে কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো অবশ্যই তোমরা এদিকে একটা রিডিং পড়বে যে কি বলা হয়েছে, আর আমি তো তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। এখন চলে আসছো সফটওয়্যার ইনস্টলেশনে। তোমরা অবশ্যই, আমি তো এখন ধরে ধরে পড়ানোর টাইম নেই, যেহেতু এটা ওয়ান শট ক্লাস, তোমরা এটা পরীক্ষার আগে দেখে যাবা পরীক্ষা দিতে। তো এটা এখন আমি তোমাদের লাইন টু লাইন পড়াচ্ছি না, তোমরা অবশ্যই এই পড়াগুলো একটু পড়ে যাবে। তো এখন আমি তোমাদের দেখাই যে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, যারা মানে ছোট মানে আইসিটি সম্পর্কে কিছু জানে না, মানে তখন কম্পিউটার স্কুলে তাদের জন্য। সর্বপ্রথম দেখতে পাচ্ছ ছবিগুলোর দিকে তাকাও, তোমাদের এগুলো অনেকক্ষণ অনেক কিছু পড়া থাকবে। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, সেই জিনিসটা হচ্ছে এখানে বইতে দেখবো কয়টা ধাপ দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে এখানে একটা ধাপ দেওয়া আছে, 1 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপ, দেখতে পাচ্ছ এটা হচ্ছে 3 নাম্বার ধাপ, এটা হচ্ছে 4 নাম্বার ধাপ, তারপর এটা হচ্ছে আরেকটা মানে দাঁড়াও দেখাচ্ছি আমি তোমাদের। এটা হচ্ছে নর্মাল ইনস্টলেশন, একটা হচ্ছে ইনস্টলেশন মানে সরি আনইনস্টলেশনের প্রক্রিয়া। এই মানে এখন যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সফটওয়্যার আনইনস্টলেশনের প্রক্রিয়া কয়টি, তো তখন অ্যান্সার হবে 4টি, কারণ দেখতে পাচ্ছি এখানে 1টি, এখানে 2টি, এখানে 3টি, এখানে 4টি। তো এইভাবে মানে থাকবে 4টি, এটা এটা প্রশ্ন আসতে পারে। তো এখন দেখাই যে তোমরা কিভাবে আনইনস্টল করবে। তো এই যে কম্পিউটার দেখতে পাচ্ছ এটা উইন্ডোজ 7 এর, যেহেতু একটু মানে পুরোনো ভার্সনের হবে, আমি উইন্ডোজ 10 এ করে দেখাচ্ছি। তো এখানে সর্বপ্রথম তোমার দেখতে পাচ্ছ কন্ট্রোল প্যানেল, আমি দেখাই একটু মুছে। এই যে এখানে দেখতে পাবে তুমি এখন কন্ট্রোল প্যানেল, এই যে দেখতে পাচ্ছ কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেল প্রথমে চলে যেতে হবে। আমি এই যে দেখতে পাচ্ছ এখানে আমার মাউস পয়েন্টারটা এখন সবচেয়ে বেশি খেয়াল করবে বোঝানোর জন্য। এই যে এখানে সার্চ করবে কন্ট্রোল, কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছি এখানে চলে আসছে কন্ট্রোল প্যানেল। আমি কন্ট্রোল প্যানেলে চলে গেলাম, দেখতে পাচ্ছি আমি ফার্স্ট ধাপটা এদিকে একটু আলাদা ছিল আর এদিকে একটু আলাদা হবে, কারণ এটা উইন্ডোজ 10 আর এটা উইন্ডোজ 7। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি, প্রথম পর্যায়ে শেষ। এখন দ্বিতীয় পর্যায়ে দেখতে পাচ্ছ এখানে আমাকে বলছে যে প্রোগ্রাম, এই যে দেখতে পাচ্ছ প্রোগ্রামে যেতে। দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখন আমি খুঁজবো যে এখানে প্রোগ্রাম কোথায়। তো আমি একটু খুঁজি, তুমি আমাদের সাথে খুঁজতে পারো। এই তো হচ্ছে প্রোগ্রাম এন্ড ফিচার, এটার আইকনটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, প্রোগ্রাম এন্ড ফিচার। আমি এখন এটা একটু ডাবল ক্লিক করব।
এই যে দেখতে পাচ্ছ এখন সবগুলো অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে, যতগুলো তোমাদের ডাউনলোড করা আছে। তো প্রোগ্রামটা তোমরা ফাইন্ড করতে হবে, মানে বুঝতে হবে যে কোথায় প্রোগ্রাম লেখা আছে। তারপর তুমি যে অ্যাপটা আনইনস্টল করবে সেটা সিলেক্ট করবে। এটা হচ্ছে তৃতীয় নম্বর পর্যায়ে, আমি দ্বিতীয় নম্বর পর্যায়ে শেষ করে আসছি। আর এটা হচ্ছে তৃতীয় নম্বর পর্যায়ে। কারণ তুমি খুঁজবা যে কোন অ্যাপসটা আনইনস্টল করবা, ওইটা ক্লিক করতে হবে। আমি তো ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ইনস্টল করলাম, ওইটা আনইনস্টল করবে এখন। এই যে দেখতে পাচ্ছ আমি খুঁজে নিয়েছি ভিএলসি মিডিয়া প্লেয়ার। আমি যদি এটা দিয়ে দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছ আমি অ্যাপটা খুঁজে নিয়েছি, তারপর এখানে আমি ক্লিকও করে দিয়েছি। মানে আমি 3টা স্টেপ সম্পূর্ণ সফলভাবে সম্পূর্ণ করেছি আনইনস্টল করা। তারপর এই যে দেখতে পাচ্ছ এখন লাস্ট একটা স্টেপ বলছে আনইনস্টল বাটনে ক্লিক করতে। তো আমি দেখাই, এই যে আমি যদি এখন আনইনস্টল বাটনে ক্লিক করি, এই দেখতে পাচ্ছ এখন আবার এই সেম অ্যাডমিনিস্ট্রেটরের একটা মেসেজ আসছে। তারপর আবার একটা এই যে ডায়লগ বক্স আসছে, এটা যে দেখতে পাচ্ছ আমি আনইনস্টল যদি ক্লিক করি, এখন আনইনস্টল হয়ে গেল আমাদের কম্পিউটার থেকে। এখন অনেকে মনে করতে পারে যে সফটওয়্যারটা যেহেতু আনইনস্টল হয়ে গেছে তাহলে আর কিছু করার নেই, মানে সরি, সফটওয়্যারটা যেহেতু আনইনস্টল হয়ে গেছে তাহলে তো আর কিছু করার নেই, সফটওয়্যারটা চলে গেল। যেমন একটু আগে তোমার একটা উদাহরণ দেখেছো, রায়না, সে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করেছে। এখন যদি তোমরা তাদের একটা সলিউশন আমরা যদি খুঁজি, অনেকেই মনে করবে সফটওয়্যারগুলো আনইনস্টল করে দিলে কাজ হয়ে যাবে। কিন্তু সফটওয়্যারগুলো আনইনস্টল করলে কিন্তু তোমাদের সফটওয়্যারের রেজিস্ট্রি ফাইলগুলো তোমাদের কম্পিউটারে থেকে যায়। সফটওয়্যার ইনস্টল করার পর অনেকগুলো রেজিস্ট্রি ফাইল তৈরি হয়, এই রেজিস্ট্রি ফাইলগুলো আনইনস্টল করার পরেও তোমাদের কম্পিউটার থেকে যায়, সেজন্য মেইনলি কম্পিউটারটা স্লো হয়। তো তারপর তোমাদের এই যে পরের যে স্টেপগুলো বইতে দেখানো হয়েছে সেটা হচ্ছে মানে তুমি কিভাবে রেজিস্ট্রি ফাইল থেকে সম্পূর্ণরূপে মানে অ্যাপসটাকে ডিলিট করে দিবে। তো তোমাদের বইতে দুইটা টপিক বলা হচ্ছে, একটা হচ্ছে আনইনস্টল বলি, আর আরেকটা হচ্ছে মুছে ফেলা মানে ডিলিট করা। ডিলিট করা, আনইনস্টল হচ্ছে শুধু সফটওয়্যারটা তুমি মানে কম্পিউটার থেকে সরিয়ে ফেললা, কিন্তু ওই সফটওয়্যারের ফাইলগুলো থেকে যাবে। আর ডিলিট করার মানে হচ্ছে তুমি সফটওয়্যারটাকে সরিয়েও ফেলবা, সাথে ওই ফাইলগুলো ডিলিট করে ফেলবা, মানে ওই সফটওয়্যারের কোনো নামিনেশন তোমাদের কম্পিউটারে থাকবে না, পুরো শেষ করে ফেলবা। তো সেই সেই প্রক্রিয়া করার জন্য তোমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে, সেগুলো এখন বলি চলো। এগুলো এতদিন তোমরা মুখস্থ করে আসছো, তো এখন আমি তোমাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ প্রথমে বলছে যে প্রথমে কিবোর্ডের উইন্ডোজ, এই যে দেখতে পাচ্ছ এখানে যে বাটনটা দেখতে পাচ্ছ, আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই, এই যে একটু দেখাই, এই যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উইন্ডোজ বাটন, এটাকে বলো উইন্ডোজ বাটন। দেখতে পাচ্ছ এখানে একটা এই আইকনটা মনে রাখবা, এটা হচ্ছে উইন্ডোজের। দেখাই, এই যে দেখতে পাচ্ছ এই সেম আইকন কিন্তু তোমাদের ওদিকে এই যে এই আইকনটা উইন্ডোজের আইকন। যদি তুমি উইন্ডোজ লিখে গুগলে সার্চ দাও উইন্ডোজের আইকন পেয়ে যাবে। তো যেহেতু এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করছে, তো তোমাদের উইন্ডোজ, আর যদি তোমরা অ্যাপেল চালাও তো তোমাদের এখানে উইন্ডোজ থাকবে না, অন্য কোনো একটা জিনিস থাকবে। যেহেতু বইতে উইন্ডোজ দেখানো হয়েছে তো আমি উইন্ডোজটাই দেখাই। তো এখানে উইন্ডোজ বাটনে প্রথমে ক্লিক করতে হবে। উইন্ডোজ বাটনে ক্লিক করে চেপে ধরে রেখে তারপর তোমাদের ক্লিক করতে হবে আর বাটনে, উইন্ডোজ প্লাস আর একসাথে চেপে দিলে রান কমান্ড চালু হবে। তারপর রান কমান্ড থেকে রেজিস্ট্রি এডিট বাটনে গিয়ে রেজিস্ট্রি এডিটরে যেতে হবে। তো সর্বপ্রথম আমি প্রথম ধাপটাই করি, উইন্ডোজ বাটন, উইন্ডোজ প্লাস আর, আমি কিবোর্ড দিয়ে চাপ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি এখানে রানের একটা টুল বক্স চলে এসেছে। এখন আমি তো তোমাদের কিবোর্ডটা দেখাতে পারছি না, আমি তোমাদের একটু আরেকটা জিনিস মানে প্র্যাকটিক্যালি যারা জানেই না কিছু তাদের জন্য একেবারে বেসিক থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরকম ভিডিও তোমাদের পুরো ইউটিউবে নাইগা থাকতেও পারে, আমি জানি না, কিন্তু তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা মানে সাপোর্ট দেখাবে। তাহলে যদি আমি সাপোর্ট পাই তাহলে অনেক কিছু করার প্ল্যান আছে তোমাদের সাথে, তো প্লিজ একটু সাপোর্ট দেখাবো। তো আমি একটু অন স্ক্রিন কিবোর্ডটা অন করে নিই। তো এখন তোমাদের জন্য আমি একটা স্পেশাল ভাবে এটা কিবোর্ড অন করে নিয়েছি। তো আমি তো ক্যামেরা দিয়ে তোমাদের আমার কিবোর্ডটা দেখাতে পারছি না, তো আমি একটা কম্পিউটার ভিতরে একটা অন স্ক্রিন কিবোর্ড বলে এটাকে অন করে নিচ্ছি। এটা তুমি অন করতে পারবা উইন্ডোজ কন্ট্রোল ও দিয়ে, এটা তোমার জানা লাগবে না। তারপর এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছি এই যে উইন্ডোজ বাটন, এই যে দেখতে পাচ্ছি এখানে একটা উইন্ডোজ বাটন রয়েছে। উইন্ডোজ বাটন এই যে এখানে দেখতে পাচ্ছ, তো উইন্ডোজ বাটনে ক্লিক করবো, আমি ক্লিক করে দিয়েছি। এটা এখন চাপ দিয়ে ধরে আছে, কিন্তু এটা কিন্তু চাপ দিয়ে ধরে আছে। তারপর আর বাটনে ক্লিক করতে হবে, এই যে দেখতে হচ্ছে আর বাটনে ক্লিক করা। এই যে দেখতে পাচ্ছ এখন এই রান কমান্ডটা চলে আসছে।
আমি এখন এটা কেটে দিই। দেখতে পাচ্ছ এই যে রান কমান্ডটা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ সেম জিনিস কিন্তু এখানেও যেটা এখানেও সেটা। তো এখানে শুধু তোমরা এখন লিখবা যে এই জিনিসটা লিখবে, এই জিনিসটা কিন্তু সবচেয়ে মূল। এই জিনিসটা মনে রাখবা, এমসিকিউতে আসে যে রান কমান্ডে আমরা কি লিখবো রেজিস্ট্রি এডিটর ফাইলে যাওয়ার জন্য। রান কমান্ডে আমরা REG এডিট, এটা মনে রাখবা কিভাবে। আমরা রান কমান্ডের মাধ্যমে কোথায় যাব? রেজিস্ট্রি এডিটর। কেন যাব? কারণ এই রেজিস্ট্রি এডিটরে আমাদের যে ফাইলগুলো থাকে সফটওয়্যার ইনস্টল করার সময় সেগুলো সব স্টোর করা থাকে। তো এই রেজিস্ট্রি এডিটরে যাওয়ার জন্য আমি রেজিস্ট্রি, কোথায় যাব? রেজিস্ট্রি, যে আই হবে, রেজিস্ট্রি। আমি এত মানে ডিটেলসে দেখাচ্ছি না, মাউস দিয়ে কষ্ট হচ্ছে। তো রেজিস্ট্রি দেখতে পাচ্ছ, রেজিস্ট্রি লিখছি। এখানে দেখতে পাচ্ছ প্রথম দিকে বুঝে যাবে যে REG, এখানে আয়ের বদলে শুধু লিখবা তোমরা ই। তো REGE, তারপর DIT, রেজ এডিট। মানে এখানে REG দিয়ে বোঝানো হয়েছে যে রেজিস্ট্রি। এই যে এই রেজিস্ট্রি শর্ট ফর্ম লিখেছে এখানে REG। আমি কিভাবে মনে রাখবে সেটাও বলে দিচ্ছি তোমাদের। এই RE দিয়ে সংক্ষিপ্ত ফর্ম, রেজিস্ট্রি সংক্ষিপ্ত ফর্ম REG। আর এডিট হচ্ছে এই যে এডিটর, মানে এডিট মানে হচ্ছে কোনো কিছু মানে সংশোধন করা, সেটা হচ্ছে এডিট ইংলিশ নাম। তো তোমরা অবশ্যই জানো। তো এটাকে সংক্ষেপে বলা হয় রেজ এডিট। মানে রেজ এডিট এখানে লিখবে রান কমান্ডে। তো আমি রান কমান্ডে REG এডিট আমি কিবোর্ড দিয়ে লিখেছি। আর আমি তোমরা যদি চাও তাহলে আমি অন স্ক্রিন কিবোর্ড দিয়ে লিখতে পারি, তোমরা যা চাইবে তাই করবো। REGEDIT, সেটা হচ্ছে আমি লিখে ফেলেছি। তারপর আমি যদি ওকে ক্লিক করি, দেখতে পাচ্ছ এখন রেজিস্ট্রি একটা অ্যাডমিনিস্ট্রেশন ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি রেজিস্ট্রি ফাইলটা এটা ওপেন হয়ে গেল। সেম কিন্তু বইয়ের মতো দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ রেজিস্ট্রি এডিটর, এখানেও সেম রেজিস্ট্রি এডিটর। তোমরা শুধু আমাদের মাউস, এই যে মাউসের আইকনটা খেয়াল করবে, তাহলে তোমরা সব কিছু বুঝে যাবে। আর একটু ভিডিওটা ফুল স্ক্রিন করে নেবে বোঝানোর জন্য, যেহেতু মাউসের আইকনটা একটু ছোট। তো রেজিস্ট্রি প্রথমে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথম ধাপটা সম্পূর্ণ করে রেজিস্ট্রি এডিটর, প্রথম ধাপটা সম্পূর্ণ করে রেজিস্ট্রি এডিটরে ওপেন হয়েছি। তারপর দ্বিতীয় ধাপে বলা হচ্ছে যে ফাইলে যাব, ফাইলে গিয়ে তৃতীয় ধাপে আমি এক্সপোর্টে যাব। তারপর আমি একটা ড্রাইভ সিলেক্ট করবো, আমি বলছি যে ড্রাইভ কি যারা জানো না। তারপর সিলেক্ট করে সেভ দিবা। আচ্ছা চলো করি। প্রথমে রেজিস্ট্রিতে চলে আসলাম, ফাইলে যাব, এক্সপোর্টে যাব। তারপরে যে দেখতে পাচ্ছ দিস পিসি, এই যে লোকাল ড্রাইভ সি ড্রাইভে ক্লিক করব। তারপরে এই যে ওপেনে ক্লিক করব। আমি দেখাই, আমি যদি এখানে যাই, এটা মানে ডিরেক্ট সিলেক্ট হবে না, ভিতর থেকে কিছু একটা সিলেক্ট করতে হবে। আমি মনে করো এক্সাম্পল এটা সিলেক্ট করলাম। ও বুঝছি, আমি মনে করি যে দেখাই, এখানে প্রথমে বলছে এডিটে চলে যেতে, তারপর এক্সপোর্টে চলে যেতে। আমি তিনটা ধাপ সম্পূর্ণ করে এক্সপোর্টে চলে গিয়ে দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল সিলেক্ট করতে বলছে। এখানে যেহেতু উইন্ডোজ 7 ছিল সেখানে ফাইল সিলেক্ট করে নেই, তারা ডিরেক্ট একটা ড্রাইভ সিলেক্ট করছে। তো আমার একটা ফাইল সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা একটা ভিন্ন উইন্ডোজ ফাংশনে আছি। তো আমরা নিয়ে যাব, এক্সপোর্টে যাব। তারপর আমরা একটা ফাইল, এই যে দেখতে পাচ্ছি আমরা একটা ফাইল সিলেক্ট করে নিয়েছি দিস পিসি। এই যে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ড্রাইভার একটা পার্টিশন রয়েছে। এই পার্টিশনগুলো আমি তোমাদের বিস্তারিত বলবো। এখন যেহেতু এটা ওয়ান শট ক্লাস, আমি বিস্তারিত বলছি না। যারা জানো না তারা অবশ্যই কমেন্ট করবা, আমি বিস্তারিত বলবো তোমাদের। মনে করো আমি একটা ফাইল সিলেক্ট করলাম। এদিকে এই যে দেখতে পাচ্ছি আমি সেভে ক্লিক করবো। এখন সেভ হচ্ছে না, যারা আমি আবার ট্রাই করি। তো আমি যেটা বলতেছিলাম যে এখানে যে আমি তো উইন্ডোজ 10 চালাইতেছি, উইন্ডোজ এখানে বইতে যেটা দেখেছে এটা হচ্ছে উইন্ডোজ 7। তো উইন্ডোজ 10 একটু ভিন্ন। উইন্ডোজ 7-এ উইন্ডোজ যদি তোমাদের 7 থেকে থাকতো, মানে এখন কেউ 7 চালায় না, যদি থেকে থাকতো তাহলে তোমরা দেখতা যে রেজিস্ট্রি ফাইলে যাইতা, ওটা ফাইলে যাইতা, এক্সপোর্টে যাইতা। তারপর তোমরা সি ড্রাইভটাকে সিলেক্ট করতে, এই যে ড্রাইভ রয়েছে একটা সি ড্রাইভ, এই সি ড্রাইভটাকে সিলেক্ট করে ও মানে সেভ দিতা। কিন্তু এদিকে হচ্ছে না, কারণ এটা উইন্ডোজ মানে একটু আপডেট হয়েছে। এদিকে কিভাবে আনইনস্টল করে আমি তোমাদের দেখাই। এই যে এইচকি ইউজার্স, এটা এখন তোমাদের লাগবে না।
সরি এটা না, এই যে দেখতে পাচ্ছ এসটি লোকাল মেশিন, এটা দেখে এই যে সফটওয়্যার, এই যে এখানে সব সফটওয়্যার থাকবে। এখানে আমার বিএলসি খুঁজে নিতে হবে, বা বিএলসি যে কোম্পানির নাম সেটা খুঁজে নিতে হবে, একটু বড় করে নিই। বুঝতে পারছো যেহেতু এদিকে বিএলসি নেই, তার মানে মানে উইন্ডোজ 10 এ তো মানে আনইনস্টল করলে রেজিস্ট্রি ফাইলে থেকে অটোমেটিক আনইনস্টল হয়ে গেছে, কিন্তু যদি উইন্ডোজ 7 থাকতো তাহলে এটা রেজিস্ট্রি ফাইলে পড়ে থাকতো। যেহেতু উইন্ডোজ 10 এটা আপডেট হয়েছে, তো তোমাদের বইয়ে মানে এখন এই কথাটা উল্লেখ করে নাই, কারণ উইন্ডোজ 10 অটোমেটিক রেজিস্ট্রি ফাইলেতে মাঝে মাঝে ডিলিট করে দেয়, তখন আমাদের আর কোনো সমস্যা হয় না। তো এইভাবেই তোমরা মেইনলি আনইনস্টল করতে পারবা সবকিছু, মানে এটা তো উইন্ডোজ 7 এর স্টাইলে, উইন্ডোজ 10 এর স্টাইলে মানে ডিলিট হয়ে যাবে। তো এই গেল এই পর্যন্ত। তো তারপর হচ্ছে তথ্য নিরাপত্তা ও সাইবার ঝুঁকি, যেটা এটা একটু তোমরা রিডিং করে নেবে। এটা তো তোমরা জানোই যে কি বলা হয়েছে এখানে মেইনলি। তোমাদের মানে অনলাইনে যে তথ্যগুলো থাকে সেটা নিরাপত্তা কিভাবে দেওয়া হবে, আর সাইবার ঝুঁকি মানে আমি প্রথমেই যেটা বলে দিয়েছি, সাইবার ঝুঁকি কিভাবে মানে ঠিক করা যায়, মানে কিভাবে সাইবার ঝুঁকি থেকে নিরাপত্তা থাকা যায়। তো এখানে রিডিং করে নিবা, ইম্পর্টেন্ট কিছু নাই গা। তারপরে হচ্ছে মেইনলি সাইবার অপরাধ। এখানে এই প্রথম যে কয়েকটা আছে একটু রিডিং করবে, আর আমি এই কয়েকটা জিনিস বুঝিয়ে দিতেছি। সাইবার অপরাধের মধ্যে কয়েকটা মানে উল্লেখযোগ্য অপরাধ এখানে বলে দিয়েছে: হ্যাকিং, ব্রুট ফোর্স অ্যাটাক, এটা মারাত্মক অ্যাটাক, তারপরে হচ্ছে ডেটা ইন্টারসেপশন, তারপরে হচ্ছে ডিডস অ্যাটাক, হচ্ছে কম্পিউটার ম্যালওয়্যার। এখানে সবগুলো ব্যাখ্যা করা আছে, আমি আস্তে আস্তে বলি। হ্যাকিং তো তোমরা বোঝোই, কোনো কিছু মানে কোনো কিছু নিজের আওতায় নিয়ে ব্যবহার করলে সেটাকে হ্যাকার মানে হ্যাকিং বলা হয়। যেমন মনে করো কোনো কম্পিউটারকে নিজের আওতায় নিয়ে ব্যবহার করাকে অসৎভাবে ব্যবহার করাকে হ্যাকিং বলা হয়। তারপর এখানে হ্যাকার আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে হোয়াইট হেড হ্যাকার, একটা হচ্ছে ক্র্যাকার বা ব্ল্যাক হেড হ্যাকার। মানে হোয়াইট হেড হ্যাকার হচ্ছে যারা ভালো হ্যাকার, মানে অনেক কোম্পানিরা যেমন গুগলের মতো কোম্পানিরা হ্যাকার করে মানে হায়ার করে যেন তাদের নিরাপত্তা দেয়, মানে নিরাপত্তার জন্য যে হ্যাকাররা কাজ করে সেটা সেটা হচ্ছে হোয়াইট হেড হ্যাকার, মানে ভালো হ্যাকার। আর যারা মানে আসলে ক্ষতি করার জন্য যে হ্যাক করে, ইউনিক্স সিস্টেমটা যে হ্যাক করে সেটা হচ্ছে ক্র্যাকার, তাদেরকে বলা হয় ক্র্যাকার। তারা হচ্ছে ব্ল্যাক হেড হ্যাকার, এখানে পড়ে নিবা। এটা হচ্ছে হ্যাকিং। আর ব্রুট ফোর্স অ্যাটাক, দেখতে পাচ্ছ বাস্তব জীবনে একজন যেমন একটি তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে, ডিজিটাল মাধ্যমে সেম একইভাবে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে মানে গেস করা হয়, পাসওয়ার্ড গুলোকে গেস করা হয়। মানে অনেকগুলো চাবি, যেমন অনেকগুলো চাবি দিয়ে তালা খোলা হয় না, যেমন অনেকগুলো পাসওয়ার্ড দিয়ে গেস করা হয়। মানে মনে করো তোমার নাম কাশেম, তখন তুমি পাসওয়ার্ড স্বাভাবিকত কাশেমে দিবা। তো যদি মনে করো তুমি বলদ হয়ে থাকো, মানে তুমি যদি সহজ একটা পাসওয়ার্ড দেওয়া থাকো, তাহলে তুমি তোমার নাম দিয়ে পাসওয়ার্ড দিবা। আর হ্যাকাররা এটা সহজেই মানে ট্র্যাক করে ফেলবে, আর তারা গেস করে তোমার অ্যাকাউন্ট হ্যাক করে দেবে। এই হ্যাক করে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক, মানে গেস করে যেই মানে পাসওয়ার্ড গুলো করে, এটা ফিশিং ও বলা হয় মাঝে মাঝে। তারপরে হচ্ছে ডেটা ইন্টারসেপশন। এটা হচ্ছে আমি সরকারিতে বলে দিই। মনে করো তুমি একটা ইউজার, তুমি একটা সার্ভিস কিনবা, আর মনে করো তুমি যখন লগ ইন করতে যাবে, যদি এই সার্ভিস প্রোভাইডারের কাছে এন্ড টু এনক্রিপশন মানে এন্ড টু এন্ড এনক্রিপশন না থাকে, এন্ড টু এনক্রিপশন যদি না থাকে, তাহলে তোমার কি হবে, যে কোনো হ্যাকার তোমাদের মানে তুমি যে যখন কোনো ফাইল ট্রান্সফার করবে বা সেই ফাইল ট্রান্সফার করবে, এন্ড টু এনক্রিপশন না থাকার মাধ্যমে সেই হ্যাকার তোমাদের এই ডকুমেন্টসটি অ্যাক্সেস করতে পারবে। এটাকে বলা হয় এটাকে বলা হয় ডেটা ইন্টারসেপশন। মানে দুজনের মাঝখান থেকে একটা জিনিস বের করে নেওয়াকে এটা বলা হচ্ছে ডেটা ইন্টারসেপশন। তারপর হচ্ছে ডিডস অ্যাটাক, মানে অনেকগুলো মানে ফেক অ্যাকাউন্ট বা ফেক কম্পিউটার দিয়ে একটা সার্ভারকে টার্গেট করে অ্যাটাক করাই হচ্ছে মানে ডিডস অ্যাটাক। মানে অনেকগুলো মেশিন দিয়ে বা যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি দিয়ে একসাথে অ্যাটাক করাকে ডিডস অ্যাটাক বলে। এই অ্যাটাকের মাধ্যমে মানে সার্ভার ক্র্যাশ করে যায় আর ধীর গতি হয়ে যায়। এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছ ম্যালওয়্যার। ম্যালওয়্যার হলো ইংরেজি ম্যালিসিয়াস সফটওয়্যার এর সংক্ষিপ্ত রূপ। ম্যালিসিয়াস মানে হচ্ছে মানে যারা মানে যেটা হচ্ছে সন্দেহভাজন, মানে যেটা সেটা হচ্ছে সন্দেহভাজন, সেটা হচ্ছে ম্যালিসিয়াস। সেরকম সফটওয়্যার থেকে ম্যালওয়্যার শব্দটা এসেছে। তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কম্পিউটার ভাইরাসের নাম বলে দেওয়া হয়েছে। এই এই ভাইরাসগুলো অবশ্যই পড়বা। যেমন হচ্ছে কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, তারপর হচ্ছে ট্রোজান হর্স, তারপর হচ্ছে স্পাইওয়্যার, র্যানসমওয়্যার, তারপর হচ্ছে অ্যাডওয়্যার,
সরি, তারপরে হচ্ছে রুট কিটস, তারপরে হচ্ছে স্প্যামিং। এই বিভিন্ন ধরনের অ্যাটাক তোমাদের হতে পারে, বা স্প্যামিং, ম্যালওয়্যার, যেটাই তোমরা বলো না কেন, এটা হচ্ছে কম্পিউটার, মানে কম্পিউটারের ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে। তোমাদের এমসিকিউতে প্রশ্ন হতে পারে যে নিচের কোনটা কম্পিউটারের ম্যালওয়্যার, এই অপশনগুলো থাকলে এই অপশনগুলো অ্যান্সার হবে, আর বইয়ের বাইরে কিছু হয় না। তারপরে হচ্ছে আরেকটা টপিক হচ্ছে সাইবার বুলিং। তো এটা তো তোমরা বুঝতে পারছো, মানে অনলাইনে যদি কোনো কিছু মানে বুলি করা হয়, মানে কাউকে যদি হুমকি দেওয়া হয় বা প্রতারণা করা হয়, এগুলো হচ্ছে সাইবার বুলিং এর আন্ডারে থাকবে। মানে এটা মানে অনেক গুরুতর অপরাধ। মানে তুমি যদি কারোর কোনো গোপন কিছু জেনে থাকো, সেটা সাইবার মানে অনলাইনে ছড়ায় দেওয়ার যদি হুমকি দেওয়া হবে, এরকম কোনো একটা আতঙ্ক সৃষ্টি করো, তখন সেটা সাইবার বুলিং এর অন্তর্ভুক্ত হবে। কারণ একটা রিডিং করে নিবা তোমরা, যেহেতু এটা ওয়ান শট ক্লাস, তো আমি এত ডিটেলসে বুঝছি না। আমি অধ্যায়ে মেন মেন সবগুলো পড়িয়ে দিয়েছি। এই অধ্যায়ে আর কোনো বোঝানোর জিনিসটা আমি শুধু এখন তোমাদের দেখিয়ে যাচ্ছি কি কি পড়তে হবে। তারপর হচ্ছে ফেক নিউজ। এটা তোমাদের তো এটা পড়াই লাগবে না আমি মনে করি, তো অবশ্যই এটা পড়বে, একবার হলেও পড়বা। মানে যে মিথ্যা মিথ্যা নিউজ, যে জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য যে মিথ্যা নিউজ ছড়ানো হয়, সেটা হচ্ছে ফেক নিউজ। মানে মানুষের মাঝখানে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য যে নিউজ করা হয়, এই নিউজ মানে যদি তুমি ফেক নিউজ পাও, তাহলে তোমার কি কি করণীয় সেটা এখানে বলে দেওয়া হয়েছে 10টা পয়েন্টে। এই 10টা পয়েন্ট অবশ্যই পড়বা। তো আমি একটু পড়ার চেষ্টা করি। তো এখানে অনেকগুলো মানে এমসিকিউ আছে, সবগুলো এমসিকিউ রিডিং থেকে পড়বো, আমি এত বেসিক থেকে বলছি না। বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি আইন 2006 মোতাবেক সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধীর সর্বোচ্চ 10,000 পর্যন্ত কারাদণ্ড হতে পারে, আর অথবা সর্বোচ্চ 1 কোটি টাকা, সরি 10 বছর পর্যন্ত কারাদণ্ড হবে, অথবা 1 কোটি টাকা জরিমানা হবে। তো বুঝতেই পারছো এটা অনেক বড় একটা জিনিস। তারপর তুমি যদি ফেক নিউজ পাও, তাহলে তোমরা কি করবে? সর্বপ্রথম হেল্পলাইন 109 বা ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস 999 কল করবে। তারপর প্রযুক্তির দক্ষ এমন কারোর সাহায্য নেওয়া যেতে পারে। তারপর প্রমাণ সহ এই ওয়েবসাইটে অভিযোগ পাঠাতে হবে। তারপরে এই মানে এগুলো তো পড়ে নিবা, এগুলো সাধারণ জিনিস, মানে পড়ার জিনিস, বুঝিয়ে দেওয়ার কোনো কিছু নেই। তারপরে এদিকেও রিডিং সবকিছু, এতে সবকিছু বলে দেওয়া হয়েছে যে কিভাবে কি করতে হবে যদি তুমি ফেক নিউজ পাও। এই যে ওয়েবসাইটে যাওয়া, পুলিশ ওয়েবসাইট। তারপরে এদিকে বিভিন্ন ধরনের ইউনিট, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ধরনের ইউনিট এর উদাহরণ দেওয়া আছে। এটা পরীক্ষা আসতে পারে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ইউনিট কোনগুলো, যেমন র্যাব, কাউন্টার টেররিজম ইউনিট, মানে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো এরকম মনে পড়ে নিবা। তারপরে হচ্ছে ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তার কৌশল। মানে এটা তো তোমরা জানো, 2FA মানে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন। মানে এটার মাধ্যমে তুমি যদি কোনো জায়গায় কোনো অ্যাকাউন্ট খুলে থাকো, তাহলে তুমি 2FA যদি অন করো, মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন করে রাখো, তাহলে মনে করো তুমি একটা জায়গায় তোমার পাসওয়ার্ডটা রেখেছো, বা কোনো হ্যাকার, ওই যে একটু আগে একটা পড়ছিলাম হ্যাকিং সিস্টেম, হ্যাকিং সিস্টেমের মাধ্যমে যদি মনে করো তোমার পাসওয়ার্ড যদি ফিশিং করে যদি গেসও করে ফেলে, যদি পাসওয়ার্ড দিয়েও ফেলে, মানে তোমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ফেলছে, আর যদি তুমি যদি টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন যদি অন করে রাখো, তাহলে সে তোমার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে না, মানে তুমি তখনও সুরক্ষিত থাকবে। তো এই জন্য এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। টু ফ্যাক্টর অথেন্টিকেশনে কি হয়, তুমি যদি এটা লাগিয়ে রাখো, তাহলে তোমার ওই অ্যাকাউন্টে মানে যখন তুমি লগ ইন করবে, তখন তোমার ওই যে ফোন নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন খুলতে হয়, ওই ফোন নাম্বারে একটা এসএমএস চলে যায়, ওই এসএমএস টা একটা ওটিপি চলে যায়, যে ওটিপি, ওটিপির ফুল ফর্ম হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। এই ওটিপি চলে যায়, এই ওটিপিটা যখন তুমি ওয়েবসাইটে দিবা, তখন তুমি লগ ইন করতে পারবা। তো এভাবেই। তারপর হচ্ছে এখানে তো পুরো রিডিং, কম্পিউটার, ইন্টারনেটে আসক্তিতে তোমরা পড়ে নেবা, এটা মাঝে মাঝে চিপা চাপার থেকে এমসিকিউ দিয়ে দেয়। তারপরে হচ্ছে গেমে আসক্তি। এখানে কয়েকটা মানে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যে মা বাবা তার গেমের জন্য তাদের সন্তানকে বেছে দিয়েছিল। এছাড়া কয়েকটা মানে জিনিস আছে, এদিকে পড়ে নিবা। আমি বলছি না, যেহেতু ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে, আমি শেষ করে দেওয়ার ট্রাই করছি। তারপরে হচ্ছে আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায়, এটা তো পড়ার কিছু নেই, এটা তো তোমরা পারবে। তারপর হচ্ছে পাইরেসি। পাইরেসি হচ্ছে মনে করো তুমি অনলাইনে একটা জিনিস তুমি বানাইলা, তুমি নিজে বানাইলা, তোমার নিজের প্রতিভা দিয়ে বানাইলা, অন্য কেউ যদি ওই সেম জিনিসটা তোমার তুমি করে বানায়, তুমি মনে করো ওয়েবসাইটে ছাড়লা বা ইউটিউব চ্যানেল ছাড়লা বা যে কোনো জায়গায় ছাড়লা, যদি মনে করো ওই জিনিসটা যদি অন্য কেউ হুবহু যদি কপি করে বা প্রতিলিপি করে, যদি তোমার নাম যদি ব্যবহার না করে, যদি নিজের নামে প্রচার করে বা অন্য জায়গায় ছেড়ে দেয়, তখন সেটা পাইরেসির আন্ডারে পড়বে। তো পাইরেসি একটা মানে আইনত দণ্ডনীয় অপরাধ। তো এটার কারণে শাস্তিও হয়। দেখতে পাচ্ছ সংস্থাটির
2011 সালে প্রতিবেদনে বলা হয়েছে পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীর প্রতি প্রতি 10 জনের মধ্যে 7 জনই পাইরেসি মুক্ত। মানে আমাদের যে অনলাইন দুনিয়া আছে, সেই দুনিয়াতে মানে পাইরেসির সংখ্যা এখন একটু কমছে। তো এগুলো তোমরা পড়ে নিবা। তারপর কপিরাইট আইন, সেম জিনিস, পাইরেসি মানে তুমি কপিরাইট আইনের মাধ্যমে পাইরেসির বিরুদ্ধে তুমি মামলা করতে পারবা। আর তুমি কপিরাইট আইনের মাধ্যমে মালিকানা, নিজের দাবি মালিকানা নিতে পারবা, নিজের উপরে মালিকানা নিতে পারবা। তারপরে হচ্ছে তথ্য অধিকার, নিরাপত্তা, এটা তো সেম জিনিস আগেরই। তারপরে হচ্ছে সাধারণ ট্রাবল শুটিং, এটা তোমাদের একটু বলি। ট্রাবল শুটিং জিনিসটা কি, তোমার মনে করো কোনো একটা হার্ডওয়্যার সমস্যা হলো, তো তুমি মেকানিকের কাছে নিয়ে যাও। সফটওয়্যারের সমস্যা হলে এত মানে সবসময় আমি একটা ছোট একটা সমস্যার জন্য তো আমি মেকানিকের কাছে নিয়ে যেতে পারি না। সেজন্য এই নর্মাল একটা মানে সেটিংস রয়েছে ট্রাবল শুটিং। যেহেতু সফটওয়্যার যেটা একটা মানে মেশিং, তাহলে এটার মাঝে মাঝে কয়েকটা ভুল হতে পারে, মানে কয়েকটা গ্লিচ থাকতে পারে। যেটা মনে করো মেশিং এ যে ভুলগুলো থাকে সেগুলোকে বলা হয় গ্লিচ। তো এই গ্লিচ থাকতে পারে। তো এই গ্লিচ গুলো ফিক্স করার জন্য প্রধানত ট্রাবল শুটিং করা হয়। ট্রাবল শুটিং কি আমি যদি তোমাদের দেখাই, মনে করো সেটিংস যদি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছ এই যে মনে করো আমি একটা যে মাইক্রোফোন দেখতে পাচ্ছি এখানে চলছে। আমি যদি আমার যদি মনে করো মাইক্রোফোনের একটা সমস্যা দিচ্ছে, এখন তা আমি কথা বলছি সেজন্য আওয়াজ বাড়ছে, দেখছো আমি যখন কথা বলছি তখনই কিন্তু এই লাইনটা সামনে যাচ্ছে। আমি যখন দেখো জোরে কথা বলবো তখন দেখছো এই যে এই লাইনটা কিন্তু আরো বেশি যাচ্ছে। তো মনে করো আমার যে মাইক্রোফোন যেটা রয়েছে, মাইক্রোফোনটা যদি কাজ মাইক্রোফোন ঠিক আছে, কিন্তু যখন আমি পিসিতে লাগাই তখন এটা ভালো করে কাজ করছে না, মানে একটা ছোট্ট সমস্যা এসেছে। তখন যদি আমি ট্রাবল শুটে ক্লিক করি, মানে ট্রাবল শুট করি, মানে এটাকে দেখতে বলি যে কোনো সমস্যা আছে নাকি, তাহলে কম্পিউটার কি করবে, এই জিনিসটা একটু চেক করবে, রিচেক করবে যে এই জিনিসের সমস্যা আছে নাকি। তারপর সমস্যা থাকলে এটা তোমাকে জানিয়ে দিবে যে সমস্যা আছে নাকি। তো সেখানে চেকিং করছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে জানিয়ে দিত যে এই সমস্যা আছে। যেহেতু আমার কোনো সমস্যা নাই, তাহলে এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো ট্রাবল শুটিং কি। তো এই লাস্ট একটা টপিক চলে আসি, এই অধ্যায়ের 2 অধ্যায় লাস্ট টপিক, ডেস্কটপ কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা ও সমাধান। এগুলো পুরো সম্পূর্ণ রিডিং করার জিনিস। তারপর আমি কিছু কিছু দেখিয়েছি। সিস্টেম চালু হচ্ছে না, মনে করো তুমি তোমার কম্পিউটার সবকিছু ঠিক আছে, সিস্টেম চালু হচ্ছে না, মানে তুমি অন করছো চালু হচ্ছে না, তাহলে কি কি করার, এর সমাধান দিয়ে দিয়েছে, এখানে সমস্যা দিয়ে দিয়েছে আর এখানে সমাধান। মেইন পাওয়ার কেবলের সংযোগটি লুজ বা ঢিলা কিনা দেখতে হবে, মানে তুমি যেখানে কারেন্টের পাওয়ারটা দিয়েছো সেটা লুজ বা ঢিলা কিনা, মানে ভালো মতো সংযোগ আসছে কিনা কারেন্টের, সেটা দেখতে হবে। তারপরে হচ্ছে মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা দেখতে হবে, একটু আগে বললাম, সরি। মেইন বোর্ডে যদি পাওয়ার না আসে, পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। আমি কিন্তু এটাকে তোমাদের দেখিয়েছি যে পাওয়ার সাপ্লাই যে এই জিনিসটা, যদি পাওয়ার না আসে তাহলে মেকানিকের কাছে দেখাতে হবে বা সার্ভিস সেন্টারে দেখাতে হবে, বা পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। তো তারপর তোমরা এটা মানে সমস্যা এটা একটু পড়ে রাখবো এমসিকিউর জন্য। আর যেহেতু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এগুলো পড়বা, এবার একটা সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে। তারপর সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটর কিছু দেখা যাচ্ছে না, মানে তুমি মানে তোমার যে পিসিটা এটা দেখতে পাচ্ছ, লাইট জ্বলছে সুন্দর মতো চলছে, কিন্তু তোমার মনিটরটা ওপেন হচ্ছে না। এটা কয়েকটা কারণ হতে পারে। এটা হচ্ছে মনিটরে বাতি জ্বলছে না কিনা তা পরীক্ষা করতে হবে। যদি বাতি জ্বলে তাহলে মনিটরের ডেটা কেবলটি পরীক্ষা করতে হবে। মানে প্রথমে তুমি সর্বপ্রথম যে জিনিসটা সেটা দেখবা, সেটা হচ্ছে তুমি যে মনিটরের সাথে যে পিসির যে কানেকশনটা করেছো ওইটা ঠিক আছে নাকি, ওই কেবলটা ঠিক আছে নাকি। তারপর তুমি দেখবা সিস্টেম বন্ধ করো এবং মেইন সিস্টেম থেকে পাওয়ার কেবলটি খুলে ফেলতে হবে। মানে তুমি এখন সব কারেন্ট অফ করবা, তারপর তুমি মেইনলি মানে একটু ভিতরে যাবা প্রবলেম সলভ করার জন্য। মেমোরি স্লট থেকে মানে কেসিংটা খুলে একটা মেমোরি স্লট আছে, আমি একটু আগে দেখাইছি, মাদারবোর্ডে মেমোরি স্লট যেখানে তুমি র্যামটা বসানো হয়, মেমোরি স্লট থেকে সকল র্যাম সরিয়ে ফেলো, মানে যে র্যাম গুলো আছে সরিয়ে ফেলো। তারপর একটি ইরেজার দিয়ে র্যামের কানেক্টর গুলো ঘষে পরিষ্কার করো। মানে এই সমস্যাটা তোমরা বুঝতে পারছো যে কেন হয়, আমি বলছি। এই মনিটর ওপেন হয় না দুইটা কারণ, এটা তো কেবল নর্মাল জিনিস, কেবল কানেক্ট নেই এটার কারণে। আর এটা হতে পারে যে মনে করো তোমার যে র্যামটা আছে, র্যামটা ভালো মতো মাদারবোর্ডের সাথে কানেক্ট হয়নি। র্যাম যদি কানেক্ট না হয় তাহলে তোমার মনে করো স্ক্রিন দেখাবে না, তুমি একটা মনিটরের সাথে কানেক্ট থাকলে স্ক্রিন দেখাবে না। সেজন্যই বলছে মেমোরি স্লটটা খুলে সকল র্যাম সরিয়ে ফেলতে হবে, তারপর ইরেজার দিয়ে মানে মোছার কাপড় দিয়ে সুন্দর মতো মুছতে হবে, শক্ত ব্রাশ দিয়ে সবগুলো র্যাম স্লটে পরিষ্কার করতে হবে, যে র্যাম কোনো সমস্যা আছে নাকি দেখতে হবে। তারপর র্যাম ইনস্টল না করে কম্পিউটারটি চালু করে কোনো বিপ সাউন্ড হয় কিনা খেয়াল করতে হবে। মানে তুমি র্যামটা রেখে দিবা আর কম্পিউটার ওপেন করবা, দেখবা কোনো বিপ সাউন্ড, মানে একটা বিপ সাউন্ড হয়,
আমি যদি দেখাতে পারতাম ভালো হতো, মানে কোন একটা সফটওয়্যার ইনস্টল করলো সেম ওই বিপ সাউন্ডটা হয়, ওই সাউন্ডটা যদি মনে করো র্যাম ইনস্টল না করে যদি সাউন্ডটা হয়, দেখবা সাউন্ডটা হয় নাকি। যদি বিপ সাউন্ড শুনতে পাও তাহলে কম্পিউটার বন্ধ করে র্যাম ইনস্টল করে কম্পিউটারটি চালু করবে। যদি কোনো বিপ সাউন্ড হয় তবে বুঝতে পারবে র্যামটি সমস্যাযুক্ত। মানে তুমি যদি দেখো র্যাম খুলে বিপ সাউন্ড হচ্ছে, আর র্যাম যদি আবার লাগিয়ে দেখো বিপ সাউন্ড হচ্ছে, তার মানে তো বুঝতে পারছো র্যামে একটা সমস্যা হচ্ছে। এবার ডিসপ্লে না আসছে, নতুন র্যাম লাগাতে হবে, বুঝতে পারছো র্যামের সমস্যা হয়েছে। তারপর আর যদি কিছুতেই না হয় তারপর তুমি সার্ভিস সেন্টারে নিয়ে যাবা, সাধারণ জিনিস। তারপর সিস্টেম অত্যন্ত গরম হয়ে গেলে ওই যে এটা স্বাভাবিক জিনিস, এটা তোমরা পরে নিও, এটা হচ্ছে কুলিং ফ্যান বলাই হবে। যে কুলিং ফ্যান ঠিক আছে নাকি সবকিছু এখানে দেখবে, হিট সিঙ্কটা ঠিক আছে নাকি, মানে যে জায়গাটা সবচেয়ে গরম হয় মানে গরম থাকে সেটা। কোনো উত্তপ্ত হওয়া ছাড়ে কম্পিউটারটি কয়েক মিনিট পর শাটডাউন হয়ে যায়, মানে এটা একটা প্রবলেম। আচ্ছা, এটা তোমরা একটু পড়ে নিবা। এটা বিভিন্ন ধরনের কারণে হয়ে থাকে, যেমন মনে করো বিভিন্ন সংযোগে সমস্যা দেখা দিলে। পড়ার পরে সতর্কতার সাথে আচ্ছা কি কি করতে হবে একটু পড়ি। সতর্কতার সাথে মাথার উপরটি ভালো করে দেখে নাও। লিক যুক্ত বা ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর উপর থেকে খোলা আসছে এরূপ চোখে পড়ে কিনা খেয়াল করা, এক্ষেত্রে ক্যাপাসিটরটি ভালো করে লাগিয়ে নিলে হবে, এই সমস্যা হবে। মানে এটা মাঝে মাঝে হয় কি, ক্যাপাসিটর যে থাকে না মাদারবোর্ডে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের কোনো সমস্যা দেখা দেয়, এটা যদি ভালো করে লাগে না তাহলে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। আর আরেকটা সমস্যা হতে পারে আইসি বা কম্পোনেন্ট অতিরিক্ত তাপ উৎপন্ন করছে কিনা, মানে তোমার মাদারবোর্ডের আইসিটা অতিরিক্ত উৎপন্ন তাপ উৎপন্ন করছে কিনা সেটা দেখতে হবে। এই আর যদি কোনো কোনো কিছুতে সমস্যার সমাধান না হয় তাহলে তোমরা সার্ভিস সেন্টারে নিয়ে যাবে। তো এগুলো কোনো দরকার নেই, আমি শুধু জানাচ্ছি, তুমি এগুলো পড়ে নিবা। উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং হয়ে যায়, আপগ্রেড অ্যান্টিভাইরাস চালিয়ে হার্ড ডিস্ক কোনো প্রকার ভাইরাস আছে কিনা চেক করতে হবে। মানে উইন্ডোজ রান করছো ঠিক আছে, রান করার সময় যে দেখতে পাচ্ছ আমি উইন্ডোজ রান করছি, যখনই মনে করো তুমি ওপেন করবে যে এটা উইন্ডোজ উইন্ডোজ রান করার সময় দেখবা তোমার ল্যাগ করছে বা হ্যাং করছে, এটা মানে কয়েকটা কারণের জন্য হয়ে থাকে। ভাইরাসের জন্য, তোমার ভাইরাসের আক্রমণ করা আসছে কিনা সেজন্য অ্যান্টিভাইরাস চেক করতে হবে। তারপর হচ্ছে হার্ড ডিস্ক থেকে গুরুত্বপূর্ণ ডাটা অন্যত্র ব্যাকআপ নিয়ে হার্ড ডিস্কের সি ড্রাইভ ফরম্যাটে করে নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে। তার মানে উইন্ডোজ যদি কোনো সমস্যা দেয় তাহলে সি ড্রাইভের যেই পার্টিশন গুলো আছে, মানে কয়েকটা পার্টিশন থাকে, আমি তোমাদের একটু ডিটেলসে দেখাই। আমি তোমাদের একটু দেখালাম না যে র্যামের পাশাপাশি একটা জিনিস আছে এসডিডি, মানে এসএসডি বা এইচডিডি। এসএসডি একটু মানে তাড়াতাড়ি যেটা হয়, এইচডিডি মানে স্টোরেজ হচ্ছে স্টোরেজের কাজ করে। আমার এই কম্পিউটারে 500 জিবি একটা এসএসডি ডাউনলোড করা আছে। তো এসএসডি কে আমি দেখাই তোমাদের তিনটা পার্টিশনে ভাগ করছি। এই যে আমি দেখাই ডিস্ক ম্যানেজমেন্ট থেকে, এই যে দেখতে পাচ্ছ মোড যে ডিস্ক জিরোটা মোড হচ্ছে 476 জিবি, মানে 500 জিবি একটু মানে হেরফের হয়ে যায়। তো মোট হচ্ছে 500 জিবি। এটাকে তিনটা ইউনিটে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে সি ড্রাইভ পার্টিশন বলা হয় এগুলোকে, সি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। সি ড্রাইভে 194 জিবি, ই ড্রাইভে 137 জিবি, এফ ড্রাইভে 144 জিবি, তিনটা পার্টিশনে ভাগ করা। আর সি ড্রাইভটা হচ্ছে মেইন ড্রাইভ, যেটা হচ্ছে মনে করো এই যে দেখতে পাচ্ছ আমি এতগুলো যে সফটওয়্যার যে রান করছে, যেখানে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সফটওয়্যার, আর এখানেও দেখতে পারবো অনেকগুলো সফটওয়্যার। এই সফটওয়্যার গুলো সব রান করছে, এই সফটওয়্যার গুলো সব মনে করো অবস্থান করছে সি ড্রাইভ এর ভিতরে। সেজন্য সি ড্রাইভ মনে করো সি ড্রাইভ এর স্পেস বেশি থাকা দরকার অন্যান্য ড্রাইভ থেকে। তো সি ড্রাইভ যেহেতু পুরো কম্পিউটারের মেন, তাহলে সি ড্রাইভ এর যত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফাইল আছে, মানে অ্যাপস এর ফাইল ছাড়া যত গুরুত্বপূর্ণ ফাইল আছে সব ফাইলগুলোকে তোমরা এই বাকি যে অন্যান্য ফাইলগুলো আছে সেই ফাইলগুলোতে ট্রান্সফার করবা। তারপর যে উইন্ডোজ যা সরি মাফ করে দিও, উইন্ডোজ যে সিস্টেমটা আছে এই উইন্ডোজ সিস্টেমটাকে পুরো আনইনস্টল করে দিবা, নতুন করে উইন্ডোজ সেট আপ করবা। নতুন করে উইন্ডোজ সেট আপ করলে একটা সমস্যা কি হয়, ওই যে সি ড্রাইভটা পুরো রিসেট হয়ে যায়। তো সেজন্য বলা হয়েছে সি ড্রাইভের যেই ফাইলগুলো আছে সেটা অন্য ড্রাইভে রেখে দিতে, অন্য ড্রাইভগুলো নর্মালি থাকে। তারপর হচ্ছে পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যায়। এটা তো বিভিন্ন কারণে হতে পারে, র্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই কানেকশন ইত্যাদি ইত্যাদি। আর অনেকগুলো ধাপের মাধ্যমে ঠিক করতে পারো, তোমরা পড়ে নিও। তো ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট রিস্টার্ট করে, সেম জিনিস অনেকগুলো কারণে হতে পারে। তারপর হচ্ছে কম্পিউটারের মেটাল অংশে স্পর্শ বা হাত লাগলে শক খায়, এটার কারণ হচ্ছে মানে আর্থিং এর কারণে এটা মাঝে মাঝে হয়ে থাকে। এটা ঠিক করার জন্য তোমাদের আর্থিং সংযোগ দিতে হবে কম্পিউটারের সাথে। তারপর হচ্ছে কম্পিউটার তারিখ বা সময় ঠিক নেই, অথবা বায়োসের কোন অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না। মাদারবোর্ডে সংযুক্ত সিমোস এটার পূর্ণরূপে অবশ্যই পড়বা।
সিমস কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে ফুল ফর্ম। তো এই যে তারিখে যদি কোনো সমস্যা দেয় বা বায়োসের কোনো অপশন পরিবর্তন সেভ না হয়, তাহলে সিমোস বা ব্যাটারি কার্যকারিতা হারালে এটি ঘটে। তো এগুলো চেক দিতে হবে, নতুন করে ব্যাটারি মাদারবোর্ডে লাগিয়ে দিতে হবে। তারপর হচ্ছে বুট ডিস্ক ফেলিয়ার আর হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ দেখায়, তাহলে তোমরা এই করণীয় গুলো করবে। আমি আপাতত পড়ছি না, এটা শুধু রিডিং করলেই বুঝবা তোমরা কি বলছে। তারপরে হচ্ছে আউট অফ মেমোরি বা নট এনাফ স্পেস, এটা তোমরা দেখে বুঝতে পারছো যদি তোমার হার্ড ডিস্কে সঠিক পরিমাণ জায়গা না থাকে তাহলে এটা আসে। কিবোর্ড কাজ করছে না, কিবোর্ড বিভিন্ন কারণে কাজ করতে নাও পারে, যেমন দেখতে পাচ্ছ কেবলের সমস্যা থাকতে পারে, তারপর সিস্টেমের সমস্যা থাকতে পারে, অ্যান্টিভাইরাস দ্বারা মানে ভাইরাস আক্রমণ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তোমরা এগুলো সব করে নিবা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, একবার হলো রিডিং করতে হবে। মাউস সিলেক্ট করে না কিংবা মাউস কাজ করে না, মানে মাউস না কাজ করলেও সেম কিবোর্ডের মতোই কয়েকটা অপশন থাকবে। আর মনিটরে কোনো পাওয়ার নেই, পাওয়ার মানে মনিটরে দেখবা এদিকে একটা বাতি জ্বলে, যদি তোমার দেখাতে পারতাম ভালো হতো। মনিটরে দিকে একটা মানে পাওয়ার বাতি যেটা জ্বলে, এটা জ্বলে থাকে। যদি দেখো যে ওদিকে পাওয়ার আসে না, কোনো বাতি জ্বলে না, মনিটর অনই হচ্ছে না, তাহলে দেখতে হবে পাওয়ার বোতামটা একটা চাপ দিয়ে দেখবে, একটা বোতাম আছে, পাওয়ার বোতামটা চাপ দিয়ে দেখবা যে মনিটর অন করা আছে নাকি। তারপরে এর মাধ্যমে তুমি দেখতে পারবা। তারপরে মনিটরের পাওয়ার অন চালু, কিন্তু পর্দায় কোনো ছবি নেই, মানে মনিটর অন আছে কিন্তু পর্দায় কোনো ছবি নেই, তাহলে মনে করো হইতে পারে ব্রাইটনেস বা এক্সপোজারের সমস্যা, কন্ট্রাস্টের সমস্যা। আর ব্যবহৃত বিভিন্ন ধরনের কেবলটি কম্পিউটারের পেছনে মজবুত লাগানো হয়েছে কিনা নিশ্চিত করতে হবে, মানে কেবল সঠিক মতো লাগানো হয়েছে কিনা, এগুলো তোমরা পারো অবশ্যই। তারপর লাস্ট মনে হয় এটা, হ্যাঁ লাস্ট হচ্ছে প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না, মানে তুমি যে প্রিন্ট করছো এটা প্রিন্ট হচ্ছে না, এটা বিভিন্ন ধরনের সমস্যা। এটারটা আমি পুরো দিই, সবগুলো স্কিপ করলে আবার তোমরা লাথি মারবো। আচ্ছা এটা আমি একটু পড়ি। সঠিক মডেলের প্রিন্টার নির্বাচন করা হয়েছে কিনা কিনা দেখতে হবে, মানে তোমার প্রিন্টার যেটা আছে সেটা কি সঠিক মডেল আছে নাকি ঠিক মতো প্রিন্টার তুমি কিনেছো নাকি একটা নকল প্রিন্টার কিনেছো সেটা দেখতে হবে। তারপর প্রিন্টারের সাথে পাওয়ার কেবলটি সংযুক্ত আছে কিনা দেখতে হবে, মানে প্রিন্টারের পাওয়ার সংযুক্ত আছে কিনা সেটা দেখতে হবে। প্রিন্টার যদি পাওয়ার না থাকে তাহলে কিভাবে প্রিন্টার কাজ করবে। আর আমি একটা কথা বলে নিই, মানে অনেকে হইতে পারে যে জানে না প্রিন্টার কি। প্রিন্টার আমি বললে অনেকে জানে, মানে প্রিন্টার হচ্ছে ওই জিনিসটা, মানে তুমি যদি কম্পিউটারে মনে করো একটা জিনিস তুমি বানাইছো বা একটা জিনিস তুমি ডাউনলোড করছো, এটা তো এখন তুমি সত্যিকার একটা কাগজে মনে করো তুমি আনবা, কাগজে প্রিন্ট করবা, সেজন্য প্রিন্টার ব্যবহৃত হয়। আমি তোমাদের একটু দেখাই, সরি। তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে প্রিন্টার, আমি প্রিন্টারের একটা ছবি বের করে নিয়েছি। যে প্রিন্টার, এই প্রিন্টারটা কি হয়, তুমি কম্পিউটারে কোনো কিছু যদি বের করতে চাও তাহলে একটা প্রিন্টার অপশনে ক্লিক করতে, তখন এই প্রিন্টার দিয়ে কাগজে এটা প্রিন্ট হয়ে বের হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রিন্টার জিনিসটা কি। তারপর হচ্ছে এখানে প্রিন্ট অন বা চালু আছে কিনা এটা দেখতে হবে। তারপর হচ্ছে কম্পিউটারের সাথে প্রিন্টারের ডেটা কল কানেক্ট হয়েছে কিনা। তারপর হচ্ছে প্রিন্টারের ভিতরে কোনো প্রকার কাগজ আটকে আছে কিনা এটা দেখতে হবে। তারপর প্রিন্টারের কালি ঠিক আছে কিনা। তারপরে লাল রং বা হলুদ বাতি জ্বললে রিসেট মারতে হবে। তারপর সমস্যার সমাধান না হলে নতুন করে প্রিন্টার কিনতে হবে, তারপর সার্ভিস সেন্টারে দেখাতে হবে। তো এই হলো আজকের আইসিটির চ্যাপ্টার যেই টুটা ছিল সেটা। তো আজকে আমি এই এই ভিডিওতে সম্পূর্ণরূপে আইসিটি চ্যাপ্টার 2 এর বেসিক থেকে করে শুরু করে তোমাদের যা যা জানার দরকার, মানে যারা যারা জীবনে কম্পিউটার দেখেওনি তারাও আইসিটির এই চ্যাপ্টারে প্রো হয়ে যাবে। তো তোমাদের একটা এইচডব্লিউ হলো এই ক্লাসের পর তোমরা এই যে চ্যাপ্টার 2টা আছে আইসিটির, এটা পুরোটা একটা বৈঠকে একবার রিডিং দিবা। আর অবশ্যই বইটা ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাবা। আমি যখন পরীক্ষা দিয়েছি আমি আসলে কখনো বই দাগাইতাম না, তো এটার কারণে আমি পরীক্ষার আগের রাইতে অনেক সাফার করছি, মানে মেন মেন লাইন গুলো পড়তে পারিনি। তো তোমরা অবশ্যই দাগায় রাখবে এখন থেকে, পরীক্ষার আগের রাইতে মেন মেন লাইন গুলো পড়ে যাবা, দেখবা তোমার পরীক্ষা সবচেয়ে বেশি ভালো হবে। কারণ তুমি প্র্যাকটিক্যালি জানো যে কোন জিনিসগুলো কেন হয়েছে। অন্য সকলে সবকিছু মুখস্থ করে যাবে, কিন্তু তুমি জিনিসটা জানো যে এই জিনিসটা কেন হয়েছে, একটা প্রশ্ন যদি ঘুরে দেয় তুমি কিন্তু এটা জানবে যে কিভাবে ওই জিনিসটা হলো। তো আজকে আমি পুরো সম্পূর্ণরূপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে কি। তো এখন লাস্ট আমি এমসিকিউ কয়েকটা সলভ করাবো, তারপর শেষ করে দেবো। চলো শুরু করি। টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? আমি তোমাদের এমসিকিউ কয়েকটা এইচডব্লিউ দিব। এখন আমি কয়েকটা করিয়ে দিতেছি, কয়েকটা আমি নিজের মন মতো আমি এইচডব্লিউ দিয়ে দিব। ওগুলো তুমি কমেন্টে বলবা যে অ্যান্সার কোনগুলা, দেখি কে সবচেয়ে ভালো পারে। তারপরে এখন প্রথম এমসিকিউটা দেখি, টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে। দেখতে পাচ্ছি একটা অপশন আছে কম্পিউটার স্লো হয়ে যায়, তারপর কম্পিউটারের গতি বেড়ে যায়, অ্যান্টিভাইরাস কাজ করে না, ইন্টারনেটে প্রবেশ করা যায় না। এখন টেম্পোরারি ফাইল কি, মনে করো কোনো একটা
একটা মনে করো কোনো একটা কিছু তুমি ইনস্টল করলা, তারপরে ইনস্টল করলে তুমি মনে করো এটা ইউজ করলে, তারপর এটা আবার একটা দিলা, কিন্তু তারপর ওইটার কিন্তু একটা ফাইল থেকে আছে, সেটাকে বলা হয় টেম্পোরারি ফাইল। এই টেম্পোরারি ফাইল অনেক অনেক যন্ত্র থাকে, কম্পিউটার অনেক যন্ত্র থাকে, আর যদি আর স্পেস অনেক বেশি খায়। তো আমরা একটু আগে মানে যখন পড়তেছিলাম তখন বলতেছিলাম কোনো কিছু যদি মনে করো জায়গা বেশি খায়, অনেক বেশি যদি জমে জায়গা, তখন কম্পিউটার স্লো হয়ে যায়। তো এটা হবে কারেন্ট অ্যান্সার। তোমরা কখনোই দেখবা না যে কম্পিউটার মানে কোন অপশনটা সঠিক, এটা তো দেখবাই, কিন্তু আর আর বাকি অপশন গুলো দেখবা যে এই অপশন গুলো কেন, যে এই অপশন গুলো এই অপশনটা কেন হলো না, পরে এই অপশনটা কেন রং হলো, এই অপশনটা কেন রং হলো, এটাও দেখবা। তাহলে তোমার কি হবে, একটা এমসিকিউ দিয়ে তোমার 4টা এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে। তো এরকম করে তোমরা যদি সলভ করো, তোমরা অবশ্যই ভালো একটা কিছু করতে পারবে। এটা আমার একটা স্যার বলছিল। তো দেখতে পাচ্ছ অ্যান্সার হচ্ছে কম্পিউটার স্লো হয়ে যাওয়া। এখন দেখি এই অ্যান্সার গুলো কেন হলো না। কম্পিউটারের গতি বেড়ে যাওয়া। তো টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটার স্লো হয়ে যাবে, কখনো কম্পিউটার গতি বেশি হয়ে যাবে না। যদি টেম্পোরারি ফাইল যদি কম হতো, তাহলে কম্পিউটারের গতি বেড়ে যেত। এই কারণে এই অপশনটা তো হবেই না। তারপরে হচ্ছে ভাইরাস, অ্যান্টিভাইরাস কাজ করে না। অ্যান্টিভাইরাসের সাথে কি কয়, অ্যান্টিভাইরাসের সাথে কোনো কানেকশনই নেই। অ্যান্টিভাইরাসের সাথে টেম্পোরারি ফাইলের কোনো কানেকশন নেই। আর ইন্টারনেট প্রবেশের সাথেও টেম্পোরারি ফাইলের কোনো কানেকশন নেই। তো তার মানে উত্তর হবে ক নাম্বার। তারপর হচ্ছে সিডি, ডিভিডি ও পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু করতে হয়। আমরা প্রথমে কিন্তু পড়েছিলাম, যখন ইনস্টল করবো তখন নামায়া অটোরান প্রোগ্রামে অন করব। এই যেখানে ছিল, তোমাদের দেখাই যদি দেখাতে পারি। সফটওয়্যার ডিলিট, আনইনস্টল, এই যে দেখবে, এই যে দেখছো অটোরান, আমি পুরো দাগাই দিয়েছিলাম বলছিলাম এটা পড়তে। অটোরান, অটোরান প্রোগ্রাম সেট করতে হবে এভাবেই। তারপর হচ্ছে, তো এটা বুঝতে পারছো অটোরান প্রোগ্রাম, এটা ডিরেক্ট বইয়ের লাইন। আর সেট আপ তো হবেই না, অটোরান প্রোগ্রাম প্রথমে পরে সেট আপ করতে হবে। আর রিডমি ফাইল কখনো, রিডমি ফাইল হচ্ছে মনে করো তুমি একটা সফটওয়্যার ইনস্টল করলা, ইনস্টল করার ক্ষেত্রে মানে ওই সফটওয়্যারটা কিভাবে মনে করো সুন্দর মতো ইনস্টল করা যায়, সেই জন্য রিডমি ফাইল দেওয়া থাকে। রিডমি ফাইলে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেটা পড়তে হয়। তো সর্বপ্রথম অটোরান ফাইলে চাল করতে হয়, রিডমি ফাইল পরে। আর রিস্টার্ট তো এদিকে কোনো কাজই না, রিস্টার্ট তো এদিকেই নাই। তারপর হচ্ছে পৃথিবীর কোনো কোনো কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ। আমি যেহেতু ক্লাস নিচ্ছি মাইক্রোফোনে, আমার একটু জ্বরটা কাজ করছে, তো যদি কোনো জায়গায় একটু আটকে পড়ি, তো তোমরা এই ভিডিওতে অনেক জায়গায় আমি আটকে পড়ছি, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো এখন পরের প্রশ্ন দেখছি, কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ। এখানে এখানে তুমি দেখবা যে কোন অপশনটা হবে আর কোন অপশনটা হবে না। আমি যদি মনে করো পিছন দিক থেকে শুরু করি, 4 নাম্বারটা থেকে, ইন্টারনেট। দেখো ইন্টারনেট কিন্তু আধুনিক পৃথিবীর একটা সম্পদ কিন্তু হতে পারে, এটা কিন্তু আমরা রাখতে পারি। কম্পিউটার, দেখো কম্পিউটার কিন্তু একদিক দিয়ে বাদ যায়, আমি তোমাকে বলি কিভাবে বাদ যায়। এভাবে যদি তোমরা এমসিকিউ সলভ করো, তোমাদের কেউ ঠেকাতে পারবে না। আমার অনেক আশা আছে তোমাদের নিয়ে, এসএসসি 26 এবং সাথে যদি আমাদের সাপোর্ট দেখাও, তাহলে আমরা অনেক অনেক বড় প্ল্যান আছে তোমাদের সবকিছু নিয়ে, তো অবশ্যই সাপোর্ট দেখাবা। তো ইন্টারনেট হতে পারে, আমরা একটা অপশনে রাখলাম, ক্রস দিলাম না। তারপর হচ্ছে কম্পিউটার। কম্পিউটার মনে করো তোমার কাছে কম্পিউটার আছে কিন্তু তোমার কাছে ইন্টারনেট নেই, তাহলে এই কম্পিউটার কোনো দাম আছে? তাহলে যেহেতু আমার ইন্টারনেট হাতে যেহেতু আছে, তাহলে কম্পিউটার ক্রস যাবে। আর ইন্টারনেট যেহেতু অপশন আছে, কম্পিউটার সবার আগে ক্রস যাবে। আর উপাত্ত তো এদিকে হবেই না, কেননা উপাত্ত মনে করো এই যে 1, 2, 3, 4, 5 এরকম করে যে সংখ্যাগুলো মানে আকারে সাজানো থাকে, সেগুলোকে বলা হয় উপাত্ত। এই উপাত্ত গুলো হয় যে, তো উপাত্ত তো হবে না, কারণ উপাত্ত মানে বুঝতে পারছো যে সংখ্যা থাকে। তো সংখ্যা ছাড়াও কিন্তু আমাদের অনেক কিছু আধুনিক পৃথিবীতে রয়েছে। তো উপাত্ত হবে না, উপাত্ত তো এদিকে নাইগা, তো আমরা উপাত্ত বাদ দিলাম। আর আরেকটা রয়েছে তথ্য। এই তথ্য অপশনটা আর ইন্টারনেট অপশনটার মধ্যে সাধারণত শিক্ষার্থীদের পেস লাগতে পারে। কিন্তু তোমরা একটা জিনিস দেখো, যদি মনে করো তোমাদের এনাফ যদি তথ্য না থাকতো, ইন্টারনেট তো প্রথমে এভাবে আবিষ্কার হয়ে যায় নাই। অনেকগুলো বিজ্ঞানী অনেকগুলো এক্সপেরিমেন্ট করছে, অনেকগুলো তথ্য সংগ্রহ করছে, তারপর ইন্টারনেট আবিষ্কৃত হয়েছে। যদি তথ্য না থাকতো, তাহলে ইন্টারনেট আবিষ্কৃত হতে পারতো না। তার মানে মেইন অ্যান্সার যদি আমরা ধরতে যাই, তাহলে এটার মেইন অ্যান্সার হবে তথ্য। তোমরা বুঝতে পারছো যে এই অ্যান্সার গুলো কেন হবে না। কখনো এটা দেখবা না যে কোনটা কারেক্ট অ্যান্সার, এটা দেখবা যে অন্যগুলো কেন ভুল হলো, এটা দেখতে হবে। তারপর হচ্ছে সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে, কি দেখতে হবে, এটা দেখতে হবে হার্ডওয়্যার সেটটিকে সাপোর্ট করে কিনা। হ্যাঁ, অবশ্যই এটা দেখতেই হবে।
হার্ডওয়্যার সেদিকে সাপোর্ট করে কিনা। মনে করো তুমি একটা কোরাই 3 এর একটা পিসি চালাইতেছো, কোনো গ্রাফিক্স কার্ড নাই, কারণ যদি তুমি এটাতে একটা বড় একটা ব্লেন্ডার, মানে অনেক বড় একটা 3D সফটওয়্যার ব্লেন্ডার যদি নামাইতে চাও, তাহলে এটা তো সুন্দর মতো চলবে না। তাহলে প্রথমে দেখতে হবে যে হার্ডওয়্যার সেদিকে সাপোর্ট করে কিনা, মানে তোমার পিসি কনফিগারেশন এক্সটিকে সাপোর্ট করে কিনা এটা দেখতে হবে অবশ্যই। তারপরে যে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ আছে কিনা অবশ্যই এটা দেখতে হবে। কারণ অনেক সময় কি হয়, অ্যান্টিভাইরাস এটা কিন্তু বইয়ের অপশন আছে, তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে অ্যান্টিভাইরাস যদি অফ অফ থাকে তাহলে তো ভাইরাস ডাউনলোড হতে পারে। এটা আসলে তুমি মনে করো বুঝে ডাউনলোড মানে এটা একটা বইয়ে দেওয়া আছে, যদি বইয়েরটা মানে লজিকহীন একটা জিনিস আমি মনে করি। কিন্তু এটা বই পড়া লাইন দেওয়া আছে, আমি তোমাদের দাগিয়ে দিয়েছিলাম উপরে, এখন আমি উপরে যাচ্ছি না। কিন্তু এটা পুরো বই দেওয়া আছে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা আছে কিনা। কারণ অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি যদি অন করা থাকে তাহলে কি হয়, মানে যদি কোনো কিছু ডাউনলোড দাও তাহলে সেই ফাইলগুলো মানে অনেকগুলো ডাউনলোড হয় না, মানে অনেক ফাইল মানে ডাউনলোডই হয় না, সেজন্য ভালো করে অ্যাপস ডাউনলোডই হয় না। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা দেখতে পাচ্ছ। আমি কিন্তু এইটা তোমাদের একটা বলেছি, আমি যখন বিএলসি মিডিয়া প্লেয়ারটা ডাউনলোড করছি তোমাদের সামনে, তখন কিন্তু আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি চেয়েছিলাম, তোমাদের বলছিলাম। হয়তো তোমরা এটা দেখেছো বা দেখেছো নাকি আমি জানি না, কারণ এটা অ্যাডমিনিস্ট্রেটর যেহেতু এটা ব্ল্যাঙ্ক করে দেয় মাঝে মাঝে স্ক্রিন রেকর্ডে, তোমরা নাও দেখতে পারো, যদি দেখো তাহলে তো নিশ্চয়ই, তাহলে এটা অ্যান্সার হবে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 3টি। তো এটা তো আর ধরে বসে বলার কিছু নাই যে এই দুটো এগুলো কেন হলো না, তোমরা বুঝছো এটা তো বহুপদী, আমি আর বললাম। তো তারপর হচ্ছে এখানে একটা উদ্দীপক দিয়ে দিয়েছে, ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয়, আরো লক্ষ্য করলেন কম্পিউটারের কাজের গতি কমে যায়। তার মনে পড়লো বন্ধুর প্যান্ডেল থেকে একটি গান কপি করার পর থেকে এটি শুরু হয়েছে। এটা তোমরা ডিরেক্ট বুঝতে পেরেছো যে এটি ভাইরাসের কারণে। কম্পিউটারের অবস্থা কি কারণে, একটা ভাইরাসের কারণে। যেহেতু পেন ড্রাইভটা ডাউনলোড করার সাথে সাথে এরকম হয়েছে, তার মানে পেন ড্রাইভে একটা ভাইরাস ছিল। আর অ্যান্টিভাইরাস দেখতে পাচ্ছি, অ্যান্টিভাইরাস সফটওয়্যার জীবনও হবে না, কারণ অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মাধ্যমে আরো কম্পিউটার ভালো করে চলবে এরকম হবে না, মানে কয়েকদিন পর পর হঠাৎ বন্ধ হয়ে যাবে না। আর অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কারণে কখনো এগুলো হয় না। আর ইউটিলিটি সফটওয়্যার তো তোমাদের বইতেই নেই, তো এটা বাদ। তার মানে এটা হবে না, এটাও হবে না, এটা হবে না, তো অ্যান্সার হচ্ছে ভাইরাস সফটওয়্যার। লাস্ট একটা এমসিকিউ। এরপর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে, রাখা ফাইলগুলো আকারে বড় হয়ে যেতে পারে, মেমরি কম দেখাতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ, তো এখানে তিনটাই কিন্তু সঠিক দেখতে পাচ্ছ তোমরা। অপ্রত্যাশিত কোনো বার্তা হতে পারে, রাখা ফাইলগুলো আকারে বড় হয়ে যেতে পারে ভাইরাসের কারণে, মেমরি কম দেখাতে পারে, অবশ্যই হতে পারে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে তিনটি। তো এটা যেহেতু বহু নির্বাচনী আর কিছু দেখার দরকার নেই, তিনটি হবে। তারপরে এসে দেখতে পাচ্ছি এখানে দুইটা প্রশ্ন রয়েছে। আগে আমি যদি মনে করো SC25 যদি তোমরা হতাম, তাহলে তোমাদের ডিরেক্ট বলতাম যে এগুলো কোনো করার দরকার নেই। কিন্তু এইবার কি কিন্তু এগুলো পড়তে হবে, কারণ এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো এবার আসবে। মোট 8টা আসবে, 5টা অ্যান্সার করতে হবে, 2 করে নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছ তোমার এক বন্ধুর কম্পিউটার গেমস খেলে, তার ক্ষতি ক্ষতি কি, ওই যে ওদিকটা আসছে যে কম্পিউটার গেমের ক্ষতি কি, প্রতিকার কি, ইত্যাদি ইত্যাদি, ওদিকে তোমরা পাবা। কম্পিউটারের সাধারণ ট্রাবল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমার একটু আগে ডিরেক্ট একটা কম্পিউটারের ভিতরে গিয়ে দেখালাম যে ট্রাবল শুটিং কি আর কিভাবে কি। তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখেছো এবং উপকৃত হয়েছো। আর কয়েকটা এমসিকিউ তোমাদের হোমওয়ার্কের জন্য আমি দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার ট্রাই করবো। তো অবশ্যই তোমরা এদিক থেকে অ্যান্সার গুলো দেখবা, বা আমি ভিডিওতে আমি যদি ডিসক্রিপশনে না দিই তাহলে এই ভিডিওতে এখন আমি দেখিয়ে দিব। অবশ্যই তোমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবা। চলো শুরু করি। এসএসসি আইসিটি চ্যাপ্টার 2 এমসিকিউ সলভ। আমি একটু ডিলিট করি এই দুইটা, ঠিক আছে। চলো, সর্বপ্রথম হচ্ছে সারোয়ার লক্ষ্য করলো ইদানিং, আমি এখানে কিন্তু অ্যান্সার কয়েকটা বলবো কয়েকটা বলবো না, আমি আগে থেকে বলে রাখলাম। যদি তুমি না পারো তাহলে তোমার আর কিছু বলার নেই, আমি অনেক ভালো করে পড়েছি আর দেখি আমি পারলে সবগুলো সলভ করে দেবো। যদি তোমরা না পারো অবশ্যই কমেন্টে বলবা, আমি সবগুলো বলে দেবো অ্যান্সার কমেন্টে, কোনগুলো অ্যান্সার কি কি। আচ্ছা, আমার সাথে এখন একটু সলভ করো। সারোয়ার লক্ষ্য করলো ইদানিং তার ল্যাপটপটি চালু হতে অনেক সময় নিচ্ছে, ল্যাপটপ রিবুট হয় তার সংরক্ষিত ফাইল সমূহ হারিয়ে যাচ্ছে। সেই বিষয়টি তার শিক্ষককে জানালে শিক্ষক তাকে কম্পিউটার নিরাপত্তার জন্য ম্যালওয়্যার ও ভাইরাস প্রতিরোধী সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দেন। দিকে তোমরা ডিরেক্ট বুঝতে পারছো যে এখানে জিনিসটা কি ইঙ্গিত করা হচ্ছে, যে এখানে যে বলা হচ্ছে, এখানে এখানে বলা হচ্ছে
যে ম্যালওয়্যার ও ভাইরাস প্রতিরোধী আমরা কিন্তু বইতে পড়ছিলাম যে অনেকগুলো নাম ছিল, যেমন অ্যান্টিভাইরাস, তারপর হচ্ছে না, আমি তোমাদের দেখাই দিই পুরো ডিফ্র্যাগমেন্টার, প্রায় কয়েকটা কয়েকটা জিনিস ছিল, আমি যদি দেখানোর ট্রাই করি, জানি না খুঁজে পাবো নাকি, মাঝখানে ছিল তো, ট্রাই করি খোঁজার ট্রাই করি, সরি, এগুলো সব আমি আশা করি তোমরা সুন্দর মতো পৌঁছার অবশ্যই একবারও মানে পড়ার ট্রাই করবো। আমি এই যে এইগুলোর কথা বলছিলাম এগুলো হচ্ছে তোমাদের যে ম্যালওয়্যার গুলা, ম্যালওয়্যারের যে প্রতিরোধে যেগুলো থাকবে তারা উপরে থাকবে অবশ্যই। অ্যান্টিভাইরাস ওদিকে রয়েছে, আমি দ্বারা উপরে যাই, উপরে প্রথমে রয়েছিল। তো আমি এখন এখানে খুঁজে পাচ্ছি না, তোমরা খুঁজে অবশ্যই দেখবে। কিন্তু আমার এটা মনে আছে যে ডিফ্র্যাগমেন্টার ছিল, তারপরে এসে একটা ছিল, আমার সাথে মনে নেই, তারপর আমি এটা খোঁজার ট্রাই করি, ছিল, আমি আমি দাগিও দিয়েছিলাম। আচ্ছা, এখন আমি পাচ্ছি না, আমি আপাতত তোমাদের বলে দিচ্ছি যে দেখতে পাচ্ছ এখানে ডিস্ক রিসেট এটা ছিল না, ডিস্ক রিমুভার এটাও ছিল না, ডিস্ক রিডাপ, এটা তুমি অপশন পড়লে সুন্দর মতো বুঝে যাবা। ডিস্ক রিসেট মানে কি, তুমি কি পুরো একটা রিসেট দিয়ে দেবে, তোমার ডিস্কটাকে পুরো রিসেট দিয়ে দিবা এই শুধু একটা সমস্যা সমাধান করার জন্য। আর তুমি যদি ডিস্কটা রিমুভার মানে পুরো ডিস্কটাকে তুমি ডিলিট করে দিবা এটা জিনিসের জন্য, তার মানে এটা হবে না, এটাও হবে না, সরি, এটা মুছে দিই। তো অ্যান্সারটা হবে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, আর ডিস্ক রিড আপও তো হবে না, কারণ এটা তো মানে পড়ার জন্য। তারপর হচ্ছে কোন সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয় ও সচল রাখতে সাহায্য করে, এটা অবশ্যই দেখি বলেছে অপারেটিং সিস্টেম, কেননা ক্লিনার তো মানে পরিষ্কার রাখে, মানে তোমাদের যে স্টোরেজ যদি ফুল হয়ে যায় যেটা কম রাখে, সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয় রাখতে সাহায্য করে না, সে মানে একটু করে, ক্লিন করে। আর উইনার উইনার তো বলতে কিছু নাই। তারপরে ক্লিন আপ সফটওয়্যার, আর ক্লিন আপ সফটওয়্যার আর ক্লিন আপ সেম জিনিস, তো এটা অ্যান্সার হবে অপারেটিং সিস্টেম। তারপর হচ্ছে নিচের কোনটি ট্রাবল শুটিং এর সাথে সম্পর্কযুক্ত, এখানে দেখতে পাচ্ছ এখানে ডিরেক্ট অ্যান্সার হচ্ছে হার্ডওয়্যার, এটা তো তোমরা জানোই, রিডিং এ ছিল। প্রসেসিং এর ক্ষেত্রে প্রসেসিং এর ক্ষেত্রে ট্রাবল শুটিং হবে না, আর অপারেটিং সিস্টেম তো আলাদা, সফটওয়্যার তো আলাদা। তোমাদের যদি হার্ডওয়্যারে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা তখন ট্রাবল শুটিং এর মাধ্যমে হার্ডওয়্যারের সমস্যা সমাধান করতে পারো। কোন ড্রাইভে অপারেটিং সিস্টেম থাকে, এটা আমি তোমাদের একটু আগে বলেছিলাম, মেইন যে ড্রাইভটা, মানে তোমাদের যদি কোনো সমস্যা হয়, মানে মনে করো তোমার উইন্ডোজের যদি কোনো সমস্যা হয়, লাস্টের দিকে বলছিলাম উইন্ডোজ সমস্যা হলে তোমাদের উইন্ডোজটাকে আনইনস্টল করে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হয়, আর সি ড্রাইভটার থেকে ফাইলগুলো অন্য ড্রাইভে দিতে হয়, কারণ সি ড্রাইভের ফাইলগুলো ডিলিট হয়ে যায়, আর সি ড্রাইভটা হচ্ছে অপারেটিং সিস্টেমে থাকে, অপারেটিং সিস্টেমটা সি ড্রাইভ ফাইলে থাকে, অ্যান্সার হবে সি ড্রাইভ। তারপর আমি এগুলো এখন যেহেতু ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে আমি পড়ছি না, তোমরা দেখে নিও, আর অ্যান্সারটা অবশ্যই বলো যে 5 নম্বরের অ্যান্সার কি। তারপর আমি একটু দেখি, কম্পিউটার চালু করার পর প্রতিবার ঘড়ির সময় দেখতে পাচ্ছ, যখনই দেখতে পারবা সময়, সরি, যখনই দেখতে পারবা সময় বা তারিখ কোনো কিছু না দিয়ে ডিরেক্ট সিমস দাগিয়ে ফেলবো, কারণ আমি পড়েছি একটু আগে পড়েছি যে বক্সের থেকে সময় বা তারিখ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সিমস হবে এটা, সরি সিমস, আমি তো ভুল গেছি, দেখছো কি ঠিকই ছিল এটা, এটা সমস লেগছে কমস লেগছে, আর এটা সিমস, সিমস অ্যান্সার হবে। তারপর হচ্ছে পাসওয়ার্ড ইউনিক না হলে ভাইরাস সহজে আক্রমণ করবে, হ্যাকিং এর সম্ভাবনা থাকে,
তথ্য চুরি হতে পারে, তিনটা অ্যান্সার। এত পরে বোঝা যায়। হ্যাঁ, ভিএনএ কি? ভিএনএ একটি ম্যালওয়্যার, তখন পড়েছিলে তোমরা। বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত করে? উইন্ডোজ। স্টার্ট মেনু অল প্রোগ্রাম কমান্ডের ওপর মাউস পয়েন্টার স্থাপন করলে কি ধরনের মেনু পাওয়া যায়? এটা হচ্ছে, এটা মেবি পপ আপ মেনু, সরি, এটা হচ্ছে ফ্লাই আউট মেনু। এটা বইয়ের একটা রিডিং এর লাইন ছিল। তোমরা এই জন্য বলেছি, দেখতে পাচ্ছ এই যে এটা তো মানে একটা বিদ্যালয়ে এসেছে, এটা বোর্ডে আসেনি, কিন্তু তারপরে বোর্ডেও কিন্তু অনেক সময় যেইগুলো বোর্ড করা বোর্ড, সেগুলো বোর্ডেও কিন্তু এইসব আউল ফাউল প্রশ্ন চলে আসছে। মানে রিডিং এর একটা লাইনের থেকে দেখবা তোমাদের প্রশ্ন চলে আসছে। তো এটা কিন্তু সাধারণত মানে সহজে সবাই পারবে না। তো এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের। তো অবশ্যই তোমাদের এই ক্লাসটা শেষ করার পর অবশ্যই তোমাদের আর কোনো এমসিকিউ নাই তো, এখানে এই ক্লাসটা শেষ। তো অবশ্যই তোমাদের যেই আইসিটি তোমাদের বোর্ড বইটা রয়েছে, সেটা চ্যাপ্টার 2 আজকে করেছে। চ্যাপ্টার 2টা মানে 25 না জানি 28 পেজ, সম্পূর্ণ চ্যাপ্টার 2টা একবার পড়বে, পুরো একটা রিডিং করবে, চিপা চাপা থেকে সব জায়গায় রিডিং করবে, যেটা ইম্পর্টেন্ট না সেটাও করবে। তারপর তোমরা দাগিয়ে রাখবে কোনটা ইম্পর্টেন্ট। তারপর তোমরা যখন পরীক্ষার আগের রাতে এটা পড়ে যাবো, দেখো 100% কমন পাবা। আর আজকে আমি যতটুকু পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আর আমাদের পাশে থাকবে।